আমাদের এই চ্যানেলে আমাদের সাথে নিয়মিত একই গল্পে ভয়েস করতে যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুধু তাই নয়, আমাদের এই চ্যানেলে আমাদের সাথে প্রতিনিয়ত প্রত্যেক গল্পে ভয়েস দিয়ে একজন স্মার্ট আধুনিক ভয়েস আর্টিস্ট হিসেবে পরিচিত তৈরি করে নাও আমাদের মাঝে। তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভয়েসের অডিশন দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে নম্বর দেওয়া থাকবে। এবং আমাদের এই মিঠুন স্টোরি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। গল্পে ফিরে আসা যাক। সন্ধ্যা 7টা, চারিদিকে ভীষণ নিস্তব্ধ ও শুনশান। পরিবেশটা থমকে আছে। হালকা হালকা চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে। পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে, যেন ভূতুরে এক কাণ্ড। পশ্চিম আকাশে সূর্য ডোবার সাথে সাথে পুরো আকাশ জুড়ে লাল বর্ণ ধারণ করেছে। মেঘগুলো ছোটাছুটি করছে এদিক ওদিক। থমকে আছে আকাশটা। এই বুঝি তার ভেতরে থাকা সমস্ত কিছু উপড়ে দেবে পৃথিবীর ভূমিতে। চারিদিকে শীতের অন্ধকারে কুয়াশার আবরণ ছেয়ে যেতে শুরু করেছে। সন্ধ্যা হতে শুরু করেছে। সন্ধ্যার সাথে সাথে চারিদিকটা কুয়াশার পরিবেশটাকে গ্রাস করতে শুরু করেছে। সাদা কুয়াশার সাথে চারদিকটা ঘিরে যেতে শুরু করেছে। মানুষজন ছোটাছুটি করছে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ধীরে ধীরে কোলাহল ও গ্যাঞ্জাম এই শহরটা শান্ত হতে শুরু করেছে। চারিদিকে অন্ধকারে খ্যাকশিয়ালের ডাকাডাকি, সাথে কেঁচো, পোকা মাকড়, উই পোকা আরও নানান উপজাতি পশু পাখির ভয়ঙ্কর সেই কিচিরমিচির শব্দে বেশ ভূতুরে কাণ্ড হয়ে উঠেছে। দেখতে দেখতে সময়টা গভীর রাতে পরিণত হয়ে যায়। আকাশে ঘন কালো মেঘ কেটে উজ্জ্বল ফর্সা তারার সাথে মেলা বসে যায় সেই নীল আকাশে। চাঁদনি রাত, প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে এই গভীর রাতে। চকচক করছে মাথা উঁচু করে পাহাড় পর্বত গাছপালা। থই থই করছে সমস্ত ভূমির নদী নালা, খালবিল, সাগরের জল। তাল মিলিয়ে শীতল ঠান্ডা বহমান বাতাস। পরিবেশটা চারদিক থেকে ভেসে আসা নিশি রাতের পশু পাখির ভয়ঙ্কর সব শব্দ। অন্ধকারে রাস্তার এপাশ ওপাশ থেকে ভেসে আসে শিয়ালের ডাক। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সুন্দর প্রকৃতির বুক চেড়ে বিদ্যুতের গতিতে চলে গেল এক যান্ত্রিক বাহন লাক্সারি গাড়ি। গাড়িগুলো চলে যায় ঘন কাশফুলের ঝোপের ধারে। নেমে এলো দুইজন আগন্তুক। নির্জন এই পরিবেশে আগন্তুকগুলো এদিক ওদিক একবার তাকালো। পা থেকে মাথা পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত কালো কাপড়ে ঢাকা, যেন এই গভীর রাতে মিশিয়ে দিতে চায় নিজেদের অস্তিত্ব। গুটি গুটি পায়ে হেঁটে গাড়ির পেছনে এলো আগন্তুকগুলো। গাড়ির ডিকি থেকে একটা বস্তা বের করে ঝোপের কাছে নিয়ে এলো। চারিদিকে ঝিঝি পোকা, উই পোকা, কেঁচো পোকার সাথে ঝোপঝাড় থেকে ভেসে আসা বিভিন্ন কীট পতঙ্গের গুনগুন আওয়াজ। দূরে ঝোপঝাড়ে দেখা যাচ্ছে বিভিন্ন জোনাকি পোকার জিরো বাল্বের বাতির আলো। আগন্তুকগুলো চারিদিকটা একবার ভালো করে দেখে ঝোপের ধারে ফেলে দিয়ে গেল বস্তাটা। আগন্তুকগুলো বস্তাটিকে ফেলে দেওয়ার পরেই এই গভীর রাতে একবার ভালো করে তাকিয়ে রহস্যময় পৈশাচিকে হাসিতে মেতে ওঠে। তারপরে তারা সবাই মিলে সেই জায়গাটা ত্যাগ করলো। আবার সেই কালো রঙের স্মার্ট লাক্সারি গাড়ি করে রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। বস্তাটি পড়ে থাকে সেই ঝোপঝাড়ের আড়ালে। সন্ধ্যা থেকে তৈরি হয় গভীর রাত। গভীর রাত থেকে পেরিয়ে চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সকালের সেই শীতল আবহাওয়া, ঠান্ডা উষ্ণতার বাতাস হু হু করে বয়ে চলেছে। চারিদিকে মানুষ ছোটাছুটি করতে শুরু করেছে। কেউ কেউ নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া শুরু করেছে, কেউ ভার্সিটি যাচ্ছে, আবার কেউ নিজেদের জীবিকা নির্বাহের জন্য ছোটাছুটি করছে। টিভি স্ক্রিনে দেখানো সাংবাদিকের বলা কথাগুলো হাজারবার শুনতে শুনতে কান ঝালাপালা করে চলেছে দুই সংবাদ। শহরে বেড়েছে সন্ত্রাসীদের তাণ্ডব, এর সাথে বেড়েছে বিভিন্ন জায়গায় খুন খারাপি এবং অসংখ্য চাঁদাবাজি। তারপর বেড়েছে গণধর্ষণ। দিন দিন নিখোঁজ হচ্ছে বিভিন্ন সুন্দরী বালিকার রমণী তরুণীরা, পাওয়া যাচ্ছে ঘন লাশ। টিভির পর্দায় অসম্ভব সুন্দর এবং উজ্জ্বল ফর্সা গায়ের রং দেখলেই মন ছুঁয়ে দিবে এমন একজন সাংবাদিক নিজের গোলাপি রঙের ঠোঁট জোড়া বারবার নাচিয়ে একের পর এক সংবাদ প্রকাশ করছে। সাংবাদিক তার প্রতিবেদনে খবরের সংবাদে বলে ওঠে, রাতের আধারে এমনকি দিন দুপুরে প্রকাশ্যে চলছে শহরে একের পর এক সব ভয়াবহ খুন। সাথে হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় মানুষ গুম। সেই রহস্যময় খুনি বাকি এই রহস্যময় কিলার, যার সবকিছুই একই রকম, একই ধরনের খুন। তবে কি ধরন এক, সময় এক, খুনিও কি এক? কে এই খুনি? পুলিশ এখন পর্যন্ত একটি খুনেরও রহস্য বের করতে পারেনি, না পেরেছে গণধর্ষণকারীদের ধরতে। গোপন সূত্রে জানা গিয়েছে এরকম গোলমাল ঘোলাটের রহস্যময় কেস এবার হস্তান্তর করা হবে বাংলাদেশ যৌথ বাহিনীর 3টি বিভাগীয় সিনিয়র অফিসারদের কাছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ সিআইডি, বাংলাদেশ যৌথ বাহিনী এবং প্যারানাল কমান্ডার বাহিনী। সেনাবাহিনী সদস্যদের কাছে
এছাড়া যুক্ত হবে বাংলাদেশের আরও একটি যৌথ বাহিনী গোয়েন্দা বিভাগের সিক্রেট মিশনে এবং বিভিন্ন অপারেশনের আরও একটি দল বাংলাদেশ র্যাব বাহিনী। তবে কি এই শহরের রং বদল হতে চলেছে? দেখা যাক। রহস্যময় এই খুনের এবং বিভিন্ন সুন্দর রমণী মহিলা, মেয়ে, তরুণী, মানুষজন গুমের সাথে গণধর্ষণ কেস সম্পর্কে নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন চ্যানেল আইতে। সাংবাদিকের বলা কথাগুলো শহরে আবারও ভয়ের এক আতঙ্ক সৃষ্টি করেছে। চায়ের দোকানে, এমনকি বাড়িতে সাংবাদিকের বলা কথাগুলো শুনে আতঙ্কে পড়ে আছে শহরের বেশ প্রভাবশালী সহ সাধারণ জনগোষ্ঠীর মানুষগুলো। দিন দিন কমছে মানুষ শহরে বাসে আতঙ্ক, তবুও খোলা আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আছে অফিস আদালত, চলছে মানুষের জীবিকা নির্বাহের জন্য মানুষের সংগ্রাম। সকাল 7টা বেজে গেছে। ধীরে ধীরে ভার্সিটি সহ অফিস আদালতগুলো খুলতে শুরু করেছে। অন্ধকার রুমটা অন্ধকারে কালো আধারের মাঝে হারিয়ে গেছে। হঠাৎ করে কারো পায়ের শব্দে ফ্লোরে পড়ে থাকা এক সুন্দরী রমণীর কলিজার কাঁপুনি যেন বেড়ে যায়। গুটি গুটি পায়ে কেউ একজন অন্ধকারের মাঝে জানালার পর্দা সরিয়ে দেওয়ার সাথে সাথেই সকালের সেই সূর্য মামার মিষ্টি মধুর কিরণ যেন মুখে পড়তেই আলোকিত হয়ে ওঠে রুমটি। মুখে আলোর কিরণ পড়তেই সেই সুন্দরী রমণী মেয়েটি মিটমিট করে চোখগুলো খুলতে শুরু করেছে। মিটমিট করে চোখগুলো খুলে সামনে তাকিয়ে অজানা সেই ব্যক্তিটিকে দেখে মুহূর্তের মধ্যেই তার কলিজার পানি শুকিয়ে যায়। রক্ত চলাচল সাথে হার্টবিট দ্রুত চলাচল করতে শুরু করেছে। আগন্তুকটির উপস্থিতি দেখে তার হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে থাকা অর্ধলঙ্ঘ মেয়েটি ঘামতে শুরু করেছে। ভয়ে গলা দিয়ে আওয়াজই বের হতে পারে না। এটা দেখে সামনে উপস্থিত থাকা আগন্তুকটি এক চিলতে হাসি দিয়ে মেয়েটির সামনে বসে বলে ওঠে, কি রে, এবার বুঝতে পেরেছিস যে এই মিলন কি জিনিস? মেয়েটি কোনো কথা বলে না, অসহায়ের মতো তাকিয়ে আছে ছেলেটির দিকে। মেয়েটার চোখে ওকে ভীষণ আতঙ্ক, উভয়ের ছাপ ফুটে উঠেছে। সারা শরীর থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় কামড় ও নখের আঁচড় স্পষ্ট বোঝা যাচ্ছে। মেয়েটা ভয়ে কোনো কিছুই বলতে পারে না, গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আগন্তুকটি আবার বলে ওঠে, সময় থাকতে মানুষ মানুষকে চিনতে পারে না। যখন তার সময় শেষ হয়ে যায় তখন সে বুঝতে পারে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। কথাটা বলে ছেলেটা হাসতে থাকে নিজের মতো করে, যেন ছেলেটার হাসিতে লেগে আছে রহস্যময় কিছু অজানা কথা। মেয়েটা ভয়ে কোনো কথাই বলতে পারে না। চোখ দিয়ে অজর ধারায় নোনা পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কান্না ভাঙা গলায় বলে ওঠে, প্লিজ মিলন, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি। ভার্সিটিতে তোমার সাথে আমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে অন্যায় করেছি। মেয়েটার মুখে এরকম কথা শুনে আগন্তুকটি হাসতে থাকে। তারপর কি যেন ভেবে আগন্তুকটি তার সামনে পায়ে পড়ে রসে বসে তারপর একটা সিগারেট ধরায়। মনে সুখে টানতে থাকে। আর এই হাসিটা দেখে মেয়েটার ভয়ে গলা শুকিয়ে যায়। তারপর মেয়েটা ভাঙা গলা নিয়েই বলে ওঠে, প্লিজ মিলন, তুমি আমাদের সাথে এমন কেন করছো? কেন আমাদেরকে মেরে ফেলছো? তোমার এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। আমাদের একেবারে মেরে ফেলো। তোমার এই প্রতি রাতের নির্মম অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না। এর থেকে তো বিষ খেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। ইতি নামের মেয়েটির মুখে এরকম কথা শুনে আগন্তুকটা হাতে থাকা বাকি সিগারেটের অংশটা থপথপে ফ্লেটের উপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। তারপর মেয়েটির কাছে এসে মেয়েটির দুই মুখের চোয়াল চেপে ধরে দাঁতের দাঁত চেপে কটমট করে বলতে শুরু করে, কুত্তার বাচ্চা, সেদিন মনে ছিল না যেদিন তোরা সবাই মিলে আমাকে সেই অন্ধকার দ্বীপে ফেলে এসেছিলি? মেয়েটা সেদিকে সেই ভয়াবহ দিনের কথা মনে পড়তেই আঁতকে ওঠে। শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে, সেটা কাঁপতে শুরু করেছে। সেদিন সবাই মিলে কি অত্যাচারটাই না করেছিল। মিলন আবার বলে ওঠে, কিন্তু আমি তোদের মতো নই। তোকে আজকে রাতেই মুক্ত করে দেব চিরতরে। মেয়েটা এই কথা শোনার সাথে সাথেই শরীর থেকে যেন আত্মাটা ভয়ে পালিয়ে যায়। কেননা তার চিরদিনের জন্যই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে আজকে। এই কুখ্যাত সন্ত্রাসী মিলন মেরে ফেলবে, যার সাথে তারা সবাই মিলে অন্যায় করেছিল। যে অন্যায়ের প্রতিফল আজকে তাদের সবাইকে এক এক করে ভোগ করতে হচ্ছে, যার প্রতিফল হিসেবে আজকে তাকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। মেয়েটা বলে ওঠে, প্লিজ মিলন, তুমি আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও। আমি তো সাথীর কথা শুনে তোমার সাথে সেসব অন্যায় করেছি। আমাদের সবাইকে তুমি মেরে ফেলতে শুরু করেছো। অন্তত আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি ভার্সিটিতে কেন, ভার্সিটির আশেপাশেও যাব না। তুমি যে আমাকে তুলে এনেছো এই কথা কাউকে বলবো না।
মেয়েটির মুখে ছেলেটা এই কথা শুনে পাগলের মতো হাসতে থাকে। মেয়েটা কান্না করতে থাকে, মিলনের পায়ে জড়িয়ে ধরে একের পর এক কান্না করতে থাকে। মেয়েটার আর্তনাদ যেন তার কানেই পৌঁছায় না। এমন সময় আগন্তুকটা কিছু একটা বলতে যাবে, তার আগেই পেছন থেকে একটা ছেলে বলে ওঠে, ভাই, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মানুষের মনে ভয় ঢুকে গেছে। সন্ত্রাসী বা শহরের টোকাই মাস্তানগুলো এখন আর রাতের আধারে বের হয় না। সবার মনেও আতঙ্কর ভয় ঢুকে গেছে। মৃত্যুর ভয়ে সবাই নিজেদের গুটিসুটি মেরে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। শুধু তো এই শহরে আমার আতঙ্ক শুরু হয়েছে, পুরো বাংলাদেশে আমার আতঙ্ক ছড়িয়ে পড়বে। আগন্তুকের মুখে এরকম কথা শুনে ইতি বেশ খানিকটা ভয় পেয়ে যায়। ভয়ে তার গলা শুকিয়ে গেছে, আর বলতে পারে না। শ্রাবণ আবার বলে ওঠে, ভাই, এই শহরের আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন অপরাধ হয়ে থাকে। আমাদের ছেলেপেলেগুলো তাদেরকে ধরে গুম করে দিচ্ছে। যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই চিরতরে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ছেলেগুলোর মুখে এরকম কথা শুনে মেয়েটি কারণ সুরে আবার বলে ওঠে, মিলন প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার পরিবার আছে, আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। হা 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 হা। বস, এখন কি করব? ভার্সিটিতে বিভিন্ন অপরাধ হচ্ছে। ভার্সিটিতে শুধু অপরাধ আর অপরাধ। সেখানে র্যাগিং সহ শহরের বিভিন্ন জায়গায় গোপনে সম্পদ পাচার হচ্ছে। শোন, আমার ভার্সিটির সময় হয়ে গেছে। একে এতটা ভয়ঙ্কর মৃত্যু দিবি যে মৃত্যু দেখে যেন আশেপাশের জড় বস্তুগুলো কেঁদে ফেলে। ঠিক আছে বস, ওর মৃত্যুটা ওকে ওর নিজের চোখে দেখিয়ে দেব। শুধু ওকে কয়েকজন মিলে টেস্ট করব। আপনি না হয় এসে তাকে পরপারে পাঠিয়ে দেবেন, আর আমরা ভিডিও করে রেখে দিব। ওকে কিভাবে অত্যাচার করি এটা দুনিয়াতে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য। মিলন কোনো কথা বলে না। মিলন মুচকি একটা হাসি দেয়। তারপর সেখান থেকে যখনই বের হতে যাবে তখনই তার পা জড়িয়ে ধরে ইতি কান্না করতে থাকে, আকুতি মিনতি করতে থাকে। কিন্তু এদের কান্না ও আর্তনাদ যেন মিলন তার দলের বলে কারোর কানেই পৌঁছায় না। মিলন কয়েকটা লাথি মেরে ইতিকে সেখানেই ফেলে দেয়। তারপর মিলন চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। মিলন চলে যাওয়ার সাথে সাথেই লোভনীয় দৃষ্টিতে তাকায় শ্রাবণ ইতির দিকে। ইতি ভয়ে এক হাত ধরে পিছিয়ে যায়, ভয়ে গলা শুকিয়ে গেছে। ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে ইতিহাস, গুটি গুটি পায়ের সামনে এগিয়ে যেতে থাকে শ্রাবণ। এটির দিকে শ্রাবণ এক শয়তানি হাসি দেয়। ইতি এই হাসির মানে খুঁজে পায় না। শ্রাবণের সামনে এগিয়ে যেতে থাকে আর নিজের পরনে থাকা সাদা রঙের টি শার্টটি খুলে ফেলে দেয় সাদা ফ্লোরের উপর, ছুঁড়ে মারে। এর মধ্যে প্রবেশ করে আরও কিছু ছেলে। লোভনীয় দৃষ্টিতে এগিয়ে আসতে থাকে ইতির দিকে। তাদের পরনে থাকা পোশাকগুলো খুলে ফেলতে থাকে। শ্রাবণ মুচকি এসে বলে ওঠে, তোকে এখন আমরা সবাই মিলে রেপ করব, তাও আবার একসাথে। এটা হবে তোর মৃত্যুর জন্য শ্রেষ্ঠ একটা যন্ত্রণাদায়ক যন্ত্রণা। কথাটা শুনে ইতি ঘাবড়ে যায়, কান্না করতে শুরু করেছে। তার কান্না যেন তাদের কানে পৌঁছায় না। তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ইতির শরীরের ওপর। ইতির পরনে থাকা পোশাকগুলো সবাই মিলে ছিঁড়ে ফেলে, ঝাঁপিয়ে পড়ে তার উপর। এক এক করে খুপলে খুপলে কেটে থাকে ইতির শরীরটাকে। ইতি একসাথে এতজনের অত্যাচার সহ্য করতে না পেরে বারবার গরুর মতো চিৎকার করছে। অন্যদিকে তারা সবাই মিলে ইতিকে গণধর্ষণ করতে থাকে। সারা শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, শরীরটাকে নার্ভাস করে ফেলেছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। সেটা ছেড়ে দিয়েছে, প্রায় তো মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে। এক এক করে সবাই নিজেদের ইচ্ছে মতো করে এর কাছ থেকে তাদের শরীরের চাহিদা মিটিয়ে নিজেদের কাপড় পরে সেখান থেকে মুচকি এসে বেরিয়ে পড়ে। শ্রাবণ বলে ওঠে, জানি তুই আর মাত্র কয়েক মিনিট বেঁচে থাকবি। মরার আগে ভাইয়ের পরিচয়টা জেনে নে। তোরা যার সাথে অন্যায় করেছিস সে হলো অন্ধকার জগতের মায়াবী এক হিংস্র হায়না বা খুনি। ভাই হলো জঙ্গলের একটা ঘুমন্ত সিংহ। যদি একবার ঘুম ভেঙে যায় তো শিকারের জন্য শিকারীকেই তার শিকার করে ফেলে। কথাটা বলে শ্রাবণ সেখান থেকে বেরিয়ে পড়ে। কথাগুলো বললে শুনে ইতি মুচকি একটা হাসি দেয়। ফাকলা কুত্তার মতো ইতির মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে ফ্লোরের ওপর পড়ে আছে। ইতির সারা শরীর ক্ষত বিক্ষত, চোখ কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিভিন্ন জায়গা থেকে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। সেখানেই কামড় দিয়েছে, সেখান থেকে মাংস তুলে ফেলেছে নরক খাদকগুলো, জানোয়ারগুলো। ইতি মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে। অন্যদিকে সেখান থেকে বেরিয়ে যাবার পর নিজের গন্তব্যে পৌঁছে যায়। 10টা বেজে গেছে। দেখতে দেখতে ছাত্রছাত্রীরা নিজেদের গন্তব্যে যেতে শুরু করেছে। ভার্সিটির ছাত্রছাত্রীগুলো ভার্সিটিতে প্রবেশ করতে শুরু করেছে। আদর্শ বাংলাদেশের আদর্শ ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে শুরু করেছে হাজারো ছাত্রছাত্রী। ভার্সিটি থেকে কিছুটা দূরে চোখ যায় একটা ছেলের দিকে। কাঁধে ব্যাগ, হাতে ঘড়ি, চোখে সাদা ফ্রেমের পাওয়ার দেওয়া চিকন ফ্রেমের কালো চশমা, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো, পরনে সাদা রঙের টি শার্ট, পরনে কালো রঙের প্যান্ট, পায়ে বাটা ফ্রেমের জুতা, যতগুলো ক্ষত হয়ে গেছে। পরনে থাকা টি শার্টটা প্রায় ময়লা হয়ে গেছে, কালো রঙের প্যান্টটাও সেখানেও ছেঁড়া। ছেলেটা ঢাকা হাইওয়ে বিশ্ব রোডের এক সাইড ধরে গুটি গুটি পায়ে মাথা নিচু করে ভার্সিটির উদ্দেশ্যে এগোতে শুরু করেছে। দেখতে দেখতে
গুটি গুটি পায়ে ছেলেটা ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অসংখ্য মানুষ ছেলেটার এরকম পোশাক আশাক দেখে এলিয়েনের মতো তাকিয়ে আছে ছেলেটির দিকে। ছেলেটি গেটের সামনে এসে থমকে যায়। ভার্সিটির অন্যান্য ছাত্রছাত্রীরা ছেলেটাকে দেখে সাইড করে ভার্সিটির ভেতর প্রবেশ করেছে। ছেলেটা এবার সেখানে দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে নেয়। তারপর পরনে থাকা চশমাটা খুলে ভার্সিটির নামটা পড়ে নেয়, ঢাকা আদর্শ বিশ্ববিদ্যালয় ভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণ। তারপর তার চোখে দেখা চশমাটা নিজের পরনে থাকা সাদা রঙের শার্টটা দিয়ে হালকা করে পরিষ্কার করে আবার চশমাটা নাকের কাছে এনে চোখে পড়ে নেয়। তারপর মুচকি হেসে ছেলেটা সেখান থেকে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে এদিক ওদিক তাকিয়ে আবার মাথা নিচু করে দ্রুত স্পিডের সামনে গিয়ে দিতে থাকে, যেন সে কারোর হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে কারোর ডাক ভেসে আসে। ছেলেটার কানে পেছনের থেকে বলে ওঠে কেউ একজন। এই যে বাংলাদেশের সুপার হিরো ডিজিটাল খ্যাত এবং বাংলাদেশের হলিউড বলিউড সুপারস্টার খ্যাত বাবু, আপনাকে আমার সামনে আসার জন্য বিনোদয় অনুরোধে আমন্ত্রণ জানাচ্ছি। মেয়েটার মুখে এরকম কথা শুনে ভার্সিটির সবাই একসাথে হেসে ওঠে। সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা বুঝে গেছে যে মেয়েটা তাকেই বলছে। ছেলেটা এবার পিছন ঘুরে মেয়েটার দিকে তাকায়। এটা দেখে মুচকে হাসি দেয়। ধীরে ধীরে ভার্সিটির ছাত্র ছাত্রীগুলো সেটাকে ঘিরে ধরে। ছেলেটা বেশ খানিকটা লজ্জা পড়ে যায়, মাথা নিচু করে ফেলে। ছেলেটা মেয়েটাকে আবার বলে ওঠে, কিরে, তোকে কি আমন্ত্রণ জানিয়ে ইনভিটেশন কার্ড পাঠিয়ে আমার এখানে নিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে তোর ওই জায়গায় BMW লাক্সারিস গাড়ি পাঠাতে হবে, নাকি তুই নিজের পায়ে হেঁটে আমার সামনে এসে দাঁড়াবি? মেয়েটার মুখে আবারও এরকম কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে, যেন ভার্সিটির মাঠে কোনো ছাত্র নয়, জোকার এসে হাজির হয়েছে আর বিনোদন সবাইকে সে হাসি উপহার দিচ্ছে। ছেলেটা পুরো লজ্জায় পড়ে যায়। লজ্জায় ছেলেটা কান্না করে ফেলবে এমনও তো অবস্থা। এদিকে ছেলেটার ভীষণ রাগ হচ্ছে। ওদিকে ছেলেটা এলিয়েনদের মতো কলা গাছ হয়ে কাকতারুয়াদের মতো কঠোর মাঠের মাঝখানে থাকতে দেখে মেয়েটা আবার বলে ওঠে, কিরে জানোয়ারের বাচ্চা, এতক্ষণ ধরে তোকে বোঝাচ্ছি, আমার কথা কি তোর কানে যায় না? নাকি সেদিনের মতো তোকে আজকেও গণধোলানিতে দিতে হবে? দেখ, আজকে আমার মুড ভালো আছে, এমনি তোর টেনশনে আছি, তাই বেশি কথা আমি তোর সাথে বলতে পারবো না। কেন জানি না, তোকে না দেখলে আমার ভালো লাগে না। সেটা এবার মাথা নিচু করে আরো কিছু না ভেবে এবার পুরো ভার্সিটির দিকে তাকিয়ে মাথাটা নিচু করে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসতে থাকে মেয়েটার কাছে। হঠাৎ করে বেশ কয়েকটা থাপ্পড়ে পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ করে ঠান্ডা জায়গায় গরম হয়ে ওঠে। চমকে ওঠে উপস্থিত থাকা আশেপাশে ছাত্রছাত্রীগুলো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ডান নামে ঠান্ডা করে দিল সাথী নামের মেয়েটি, মিলন নামে ছেলেটার গালটাকে। ছেলেটা এতগুলো ছাত্রছাত্রীর সামনে থাপ্পড় খেয়ে পুরো নিস্তব্ধ হয়ে গেছে। পুরো নিস্তব্ধ শুনশান নীরবতার মধ্যে দিয়ে বেশ কিছু সময় পার করে দেয়। নীরবতা ভেঙে মেয়েটা আবার বলে ওঠে, তোর প্রথম দোষ, তুই ভার্সিটিতে প্রবেশ করেছিস কিন্তু আমার সাথে দেখা করিসনি। তোর দ্বিতীয় অপরাধ, তোকে এতবার ডাকা সত্ত্বেও তুই আমার সামনে সময় মতো এসে হাজির হোসনি। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তোকে এত অপমান করি, এত অত্যাচার করে, তারপরেও তুই এই ভার্সিটিতে কেন পড়ে আছিস? এই ঢাকা শহরে অনেক ভার্সিটি আছে, তোকে এত অত্যাচার করে, এত অপমান করে, তারপরও তুই ভার্সিটি ছেড়ে কেন যাস না? তোকে কি অত্যাচার অপমান সহ্য করতে ভালো লাগে? আসলে ছোট লোকেরা তো ছোট লোকই থাকে, তোদের মতো লুচ্চা ছোট লোক গাইয়া খ্যাত ছেলেরা তো এরকম হবেই, এটাই স্বাভাবিক। মেয়েটা একের পর এক ঝাড়ি দিয়েই চলেছে। ছেলেটা সবটা শুনে নিজেকে কন্ট্রোল করে হজম করতে থাকে এবং মুচকি মুচকি হাসতে থাকে। মনে মনে ছেলেটা কোনো কথা না বলে ভার্সিটির সবাই চুপচাপ দেখতে থাকে। মেয়েটা আবার বলে ওঠে, তোকে 3 দিন ভার্সিটিতে দেখা যায়নি। আমি মনে করেছিলাম তুই হয়তো আর ভার্সিটিতে আসবি না, কিন্তু তোকে আজকে ভার্সিটিতে দেখলাম। এর থেকেও আমাকে অবাক লাগছে, এই 3 দিন আমাদের ভার্সিটির থেকে অনেক ছেলে মেয়ে হারিয়ে গেছে, নিহত হয়ে গেছে। তোর সাথে সেই ঘটনার পর থেকে ইতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে এবার ছেলেটা মুচকি এসে বলে ওঠে, আপু, আমি গরিব বলে আপনারা আজকে আমাকে সবাই মিলে অপমান করছেন, অত্যাচার করছেন। তো কি হয়েছে? তুই গরিব না, তুই দেখতে একটা খ্যাত কালো বিড়াল হনুমানদের মতো। তোকে দেখলে আমার সারা শরীরে আগুন জ্বলে যায়। তোদের মতো এইসব ছেলেগুলো যে আমাদের এইরকম দামি দামি ভার্সিটিগুলোতে কি করে চান্স পায় সেটাই বুঝতে পারি না। আপু, আমার সারা শরীরে প্রচণ্ড আঘাতের জন্য আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে তো আমাদের কি? এখন কি তোকে আমি কোলে নিয়ে পুরো ভার্সিটির মাঠে ঘুরবো নাকি? আপু, ভার্সিটি ঘুরতে হবে না, দয়া করে আমাকে যেতে দিন। তার আগে বল, তুই ইতির সাথে কি করেছিস? ইতিকে সেদিনের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম সেদিনের পর থেকে তুই আর এই ভার্সিটিতে আসবি না, কিন্তু তোকে আজকে দেখে বেশ খানিকটা অবাক হলাম যে তুই এখনো সশরীরে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছিস, তাও আবার আমার সামনে। সেটা মেয়েটার এরকম কথা শুনে রহস্যময় একটা মুচকি হাসি দেয়। তারপর সাথী নামে মেয়েটির উদ্দেশ্যে বলে ওঠে, কথায় আছে না আপু,
রাখে আল্লাহ মারেকে, আর মারে আল্লাহ রাখে কে? তোকে তো আমি পুলিশে দেব। আমার তো সন্দেহ হয় তোকে, তুই এদিকে সরিয়ে দিয়েছিস। আপু, আপনি এটা কেন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আমি তো খ্যাত দুর্বল চিকন শরীর নিয়ে এরকম কাজ করতে পারি, আপনি এটা ভাবেন কি করে? ছেলেটার মুখে এরকম কথা শুনে ভার্সিটি উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে, নিজেদের মধ্যে কথা বলা বলি শুরু করে দেয়। সত্যি তো, এই ছেলেটা ঠিকই তো বলেছে। ওর মতন চিকন আর রোগা শরীর নিয়ে একটা মেয়েকে কি করে তুলে নিয়ে যাওয়া সম্ভব একাই? সবাই বলা বলি করছে। এমন সময় উপস্থিত থাকা সাথী, তিথি, তাদের অন্যান্য বান্ধবীদের মধ্যে থেকে ইরা বলে ওঠে, এই সাথী, ছেলেটা তো ঠিক বলেছে। আমার মনে হয় না যে মিলন এমন কিছু করতে পারে, কেননা তার দিকে তাকালেই তো আমার হাসি পাচ্ছে। সে যদি অন্ধকার রাতে কোথাও দাঁড়িয়ে থাকে তাহলে তাকে দেখাই যাবে না। আর তুই কিনা বলছিস এই ছেলে কিডন্যাপ করেছে তিথির মতো স্বাস্থ্যবান, সিক্স প্যাক বডিওয়ালা একটা মেয়েকে। ইরার মুখে এই কথা শুনে বাকি সবাই হতবাক হয়ে যায়। তারাও অবাক চোখে তাকিয়ে আছে মিলনের দিকে। মিলন মনে মনে মুচকি হাসে। ইরা বলে ওঠে, দেখ, আমার মনে হয় না এছাড়া গায়া খ্যাত তিথিকে তুলে নিয়ে গেছে। কেননা সেদিনের কথা তোর মনে আছে, যেদিন তাকে সেই ভয়াবহ গভীর দ্বীপ জঙ্গলে ছেড়ে এসেছিলাম, যেখানে কমপক্ষে তো দূরের কথা কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেদিনের পর থেকে আমার মনে হয় না যে ওর সাহস হয়ে উঠবে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার। ইরার মুখে এই কথা শুনে উপস্থিত থাকা সেদিনের ঘটনার সবাই যারা যারা উপস্থিত ছিল তারা একসাথে সবাই মিলে হেসে ওঠে। ভার্সিটির সবাই অবাক হয়ে যায়, কিন্তু কেউ কোনো প্রশ্ন করে না। সাথী আবার বলে ওঠে, তাহলে তিথিকে কিডন্যাপ করে নিয়ে গেল। তাছাড়া শহরের প্রতি রাতে ছেলে মেয়ে উভয়ই খুব নৃশংসভাবে তাদের লাশের টুকরোগুলো পাওয়া যাচ্ছে। কেউ বা কারা নৃশংসভাবে তাদেরকে হত্যা করছে। হ্যাঁ, ঠিক আছে, তুই ঠিক বলেছিস। হয়তো শহরে কোনো গ্যাং চলে এসেছে, যে গ্যাংটা এসব কাজের সাথে জড়িত। আর আমার মনে হয় তিথিকে কোনো গ্যাংস্টার তুলে নিয়ে গেছে। কিন্তু এখন এই শালা গাইয়া খ্যাতটাকে কি করব? ছেড়ে দেবো নাকি আর একটু ধোলাই করে তারপর ছেড়ে দেবো? সাথী আর ইরা নামের মেয়েটির মুখে এরকম কথা শুনে ছেলেটি ভার্সিটির সবার দিকে তাকায়। তারপর ছেলেটা মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে ওঠে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন আপনাদের সাথে বেয়াদবি করব না। আচ্ছা, সাথে ওকে ছেড়ে দেই। তোরা কি বলিস, সবাই ওকে ছেড়ে দেই? কেননা আমার মনে হয় না সে আর আমাদের সাথে পাঙ্গা নিবে। যদিও নেয় তাহলে সেটাই তার জীবনের শেষ দিন হবে। শোন খ্যাত, তোকে যেন কখনো আমার চোখের সামনে বেয়াদবি করতে না দেখি। আজকে তোকে ছেড়ে দিলাম, তবে তোকে আমি আমার চোখে চোখে রাখবো। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। ছেলেটা যেন হাত ছেড়ে বাঁচে, বিশ্ব জয় করেছে এমন একটা রহস্যময় হাসি দিয়ে এটা মাথা নিচু করে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো ভার্সিটিটা থমকে আছে, কেননা ভার্সিটির ছেলে মেয়েগুলো বিভিন্ন ভার্সিটি থেকে ছাত্রছাত্রী সহ বিভিন্ন মানুষজন রাতের আধারে গায়েব হয়ে গিয়ে পরদিন তাদের লাশ পাওয়া যাচ্ছে ক্ষতবিক্ষত দেহ। এই পুরো শহরে এখনো আতঙ্ক চলছে। অন্যদিকে এইদিকে সবাই মিলে গণধর্ষণ করার পর রীতি এরকম অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। সবাই তার মৃত লাশটাকে সেখান থেকে ফেলে চলে গিয়েছিল। ক্লাসের ভিতর প্রবেশ করে চারিদিকে তাকিয়ে দেখতে পায় পুরো ক্লাসরুম ছাত্রছাত্রী দিয়ে ভরপুর হয়ে গেছে। পেছনে কয়েকটা বেঞ্চ ফাঁকা এবং সামনে দুটা বেঞ্চ ফাঁকা। ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে পিছনে গিয়ে বসে পড়ে। এমন সময় তার পকেটে থাকা বাটন ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পায় মেসেজ করেছে শ্রাবণ। মেসেজে কি লেখা আছে লেখাটা পড়ার জন্য মোবাইলের ইনবক্সে যায়। সেখানে গিয়ে পড়তে থাকে। শ্রাবণ মেসেজ করেছে, ভাই, ইতি নামের মেয়েটা মারা গিয়েছে, তার লাশটা এখনো রুমের ভেতর পড়ে আছে। মেসেজটা পড়ে খানিকটা বিচলিত হয়ে পড়ে। চারিদিকে তাকিয়ে মোবাইলটা হালকা করে ব্যাগের ভিতর নিয়ে মেসেজ রিপ্লাই দেয়। বলে ওঠে, লাশটাকে কেটে কয়েক টুকরো করে রেখে দেন। মেসেজটা লিখে দেওয়ার সাথে সাথে ফোনটা সাইলেন্ট করে, আবার পকেটে নিয়ে নেয়। অন্যদিকে ক্লাসে ম্যাম প্রবেশ করে, তারপর এক এক করে ক্লাস করাতে থাকে। এক পর্যায়ে ক্লাসের মাঝখানে কোনো অনুমতি ছাড়াই সাথী, ইরা এবং তাদের পুরো দল ক্লাসের ভেতরে প্রবেশ করে। এটা দেখে ম্যাম বলে ওঠে, এটা কি রকম অসভ্যতা আমি সাথী? তুমি কোনো অনুমতি ছাড়াই আমার ক্লাসরুমে প্রবেশ করার সাহস দেখালে কিভাবে? ম্যামের মুখে এরকম কথা শুনে সাথী নামের মেয়েটা এবার দাঁড়িয়ে ম্যামের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, আপনি হয়তো ভুলে গেছেন যে আমি এই ভার্সিটির টপার। আমার কোনো জায়গায় যেতে পারমিশনের প্রয়োজন হয় না। তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন যে আমি এই ভার্সিটির সভাপতির মেয়ে। সাথীর মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। ম্যাম খানিকটা লজ্জিতও হয়, অপমানবোধ মনে করে। তাই ম্যাম বলে ওঠে, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? তুমি ভুলে যাচ্ছ আমি এই কলেজে একজন অধ্যাপক, আর তুমি একজন শিক্ষার্থী হয়ে একজন শিক্ষিকার সাথে বেয়াদবি করছো। তাতে কি হয়েছে? আমার যখন ইচ্ছে আমি তখন ক্লাসে প্রবেশ করব। তাতে আপনার কি? আপনি যেভাবে পড়াচ্ছেন সেভাবে পড়ান, আপনাকে তো আর বাধা দেওয়া হচ্ছে না।
ম্যাম আর কোনো কথা বলে না, কারণ ম্যাম ভালো করেই জানেন সাথী কতটা বেয়াদব এবং ডেঞ্জারাস একটা মেয়ে। তাই তার সাথে তর্ক না করে এক এক করে স্টুডেন্টদের পড়তে থাকে। বোর্ডে কিছু বীজগণিত অঙ্ক দেয় আর সেগুলো সবাইকে করতে বলে। সবাই এক এক করে করতে থাকে। তারপর ম্যাম এক এক করে সবার খাতা চেক করতে থাকে। এক পর্যায়ে সবার খাতা দেখা শেষ করে শেষ বেঞ্চে গিয়ে দাঁড়ায় ম্যাম। ম্যামের চোখ যায় মিলনের দিকে। মিলনকে দেখে ম্যাডাম বলে ওঠে, কি ব্যাপার মিলন, তুমি এতদিন পর ভার্সিটিতে এসেছো? কোথায় গিয়েছিলে? তোমাকে দেখা যায়নি কয়েকদিন আমার ক্লাসে। মিলন এই কথা শুনে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে ওঠে, না ম্যাম, আসলে কয়েকদিন অসুস্থ ছিলাম তো, তাই ভার্সিটিতে আসতে পারি নাই। সাথীও তার পুরো দল বলের দিকে তাকিয়ে কথাগুলো বলে মিলন ম্যাম এটা শুনে বলে ওঠে, ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করো, ক্লাসে প্রতিদিন থাকবে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তারপর মিলন আর কোনো কথা না বলে বেঞ্চে বসে পড়ে। এক এক করে এইভাবে সমস্ত ক্লাস শেষ করে ভার্সিটির ছুটির সময় হয়ে যায়। ভার্সিটির ছাত্রছাত্রীরা যে যার মতো করে ভার্সিটির মাঠ থেকে বেরিয়ে যেতে শুরু করেছে হাইওয়ে রাস্তা ধরে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। এমন সময় হঠাৎ করে সাদা রঙের একটা গাড়ি এসে লন্ডভন্ড করে দেয় মিলনের পরনে থাকা পোশাকগুলো। মিলন ভার্সিটির ছুটির পর রাস্তার এক সাইড দিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা ধরেছিল। এমন সময় সাদা রঙের একটা গাড়ি রাস্তার পাশ পড়ে থাকা পানিতে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাওয়ার কারণে মিলনের শরীরে ময়লা পানি কাদার ছিটকে এসে লাগে। মুহূর্তের মধ্যেই তার পরনে থাকা পোশাক সহ শরীরটা কাদায় পুরোপুরি পরিপূর্ণ হয়ে যায়। এটা থেকে মিলন বলে ওঠে, এই বেটা, তুই কানা নাকি? চোখে দেখতে পারিস না? কথাটা বলাতে হঠাৎ করে সাদা রঙের গাড়িটি ব্রেক মারে। তারপর গাড়িটা আবার পেছনের দিকে ফুল স্পিডে ব্যাগ আসার কারণে আবার কাদা পানি ছিটকে আসে মিলনের শরীরে। আবার গাড়িটার সামনে এগিয়ে যায়। আবার তার শরীরে কাদা ময়লা পানি লেগে যায়। পুরো শরীরটা কাদা পানি দিয়ে একাকার, একটি এলিয়েনদের মতোই হয়ে গেছে। তারপর ঘরের ভেতর থেকে কে একজন মাথা বের করে বলে ওঠে, ফকিন্নি, তোকে ভেবেছিলাম জুতা দিয়ে মারবো, কিন্তু আমার হাতে সময় নেই। আর তোর যা শরীরের অবস্থা, দূর থেকে গন্ধ বেরোচ্ছে, কাছে গেলে তো বমি করে দেব। তাই তোকে নোংরা পানি দিয়ে গোসল করিয়ে গেলাম, আর পরে ভার্সিটিতে দেখে নেব, মনে রাখিস। কথাটা বলে চলে যায় সাথী। মিলন কি করবে ভেবে পায় না। কোনো উপায় না পেয়ে মাথা নিচু করে রাস্তার এক সাইড ধরে নিজের গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। চলুন তাহলে শুনে আসি ভার্সিটিতে কি এমন হয়েছিল মিলনের সাথে, যার কারণে মিলনকে ভার্সিটির সবাই চেনে। মিলন তার গন্তব্যে যেতে যেতে আপনাদের সাথে মিলনের পরিচয়টা শেষই করে ফেলে। মিলন দেখতে 6 ফুট 7 ইঞ্চি লম্বায়, তেমনই সুঠাম দেহ, চিকন পাতলা তার শরীর। চিকন থাকায় দেখতে বেশ লম্বাই মনে হচ্ছে। মিলন দেখতে কেমন সেটা আগেই বর্ণনা দিয়েছি। মিলন দেখতে যেমনই হোক না কেন, তার শরীরে গায়ের রং কিন্তু উজ্জ্বল ফর্সা। পাশের একটা বস্তিতে থাকে মিলন। মিলনের স্টুডেন্ট জীবনের গল্প ছাড়াও অন্ধকার জীবনের একটা জীবনই আছে, সেটা সবার অজানা। মিলন সুশিক্ষিত হয়ে দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে প্রথম। সে ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। দেখতে সবার থেকে ভিন্ন, যেন আলাদা গ্রহ থেকে নেমে আসা এক প্রাণী। মিলনকে দেখতে পুরো ভার্সিটির সাথে একদম আলাদা, ভিন্ন একটা মানুষ লাগছে। ভার্সিটিতে সবার পরনে আছে দামি দামি পোশাক, গায়ের রং সহ পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের শরীর। মিলন খ্যাত দেখতে, কেমন যেন গ্রাম্য ছেলেদের মতো খ্যাত আর আনস্মার্ট। পরনেই ময়লাযুক্ত ঢিলা ঢালা পোশাক। মিলন এরকম পোশাক আশাক এবং তার হাঁটা চলা কথাবার্তা দেখে সবাই সেদিকেই তাকিয়ে আছে। মিলন ভার্সিটির নামটা পড়ে ভার্সিটির ভেতর প্রবেশ করে। এদিক ওদিক ভালো করে তাকিয়ে মাথা নিচু করে নিজের ক্লাসরুম খোঁজার জন্য মাঠের ভেতর দিয়ে যেতে থাকে। এমন সময় পেছন থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, এই যে সাধারণের ময়লা টি শার্ট পরা হিরো, এদিকে আয়। ছেলেটা নিজের মতো করে পায়ে হেঁটে যেতে থাকে, কোনো দিকে তার খেয়াল নেই। অন্য একটা মেয়ে পেছন থেকে বলে ওঠে, এই যে খ্যাত হিরো, তুই কি আমাদের কথা শুনতে পাচ্ছিস না? চুলগুলো উস্কো খুস্কো, পরনে সাদা রঙের চিরা ফাটা টি শার্ট, পরনের প্যান্টটা ঢিলে ঢালা, কাঁধে ফুটপাতের ব্যাগ, চোখে চশমা দিয়া, তোকেই বলছি। হঠাৎ করে ছেলেটা এরকম কণ্ঠস্বর শুনে সেখানেই থেমে যায়। এদিক ওদিক তাকিয়ে যখনই তার সামনে পা বাড়াতে যাবে তখনই পেছন থেকে আবার বলে ওঠে, তোর পেছনে তাকিয়ে দেখ, তোর সিনিয়রগুলো তোকে ডাকছে। ছেলেটা এবার মাথা ঘুরে পিছনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। ছেলেটা তাদের দিকে তাকিয়ে মেয়েগুলোকে হাতের ইশারায় ডাক দেয়। ছেলেটা বুঝে যায় তাকে ডাকছে। ছেলেটা কোনো কিছু উপায় না পেয়ে মাথা নিচু করে তাদের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, আসসালামু আলাইকুম আপু, আপনারা কি আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ তোকে ডাকছি। হ্যাঁ আপু বলেন, কেন আপনারা আমাকে ডেকেছেন? তোকে দেখে মনে হচ্ছে তুই এ ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছিস, তোকে আমরা ডাকলাম। হ্যাঁ, আমি এই ভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছি। তাই তোমাকে ডাকলাম। তুমি তো ওপরে যাবে, আমার একটা কাজ করে দিও। হ্যাঁ বলেন আপু, কি কাজ করতে হবে আমাকে? তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু এই কাগজটাকে একটা মেয়েকে দিয়ে দিতে হবে।
এই কাগজটায় একটা চিঠি আছে, যেটা ওর অ্যাডমিশনের। ওর হাতে তুমি এটা দিয়ে দিও। তুমি তো উপরে যাচ্ছ। দেখেছো, তোমার নাম জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? আমার নাম মিলন, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঠিক আছে মিলন, অনার্স প্রথম বর্ষের ক্লাসরুম হচ্ছে দ্বিতীয় তলার প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ। তুমি প্রথম কক্ষে সাথী নামের একটা মেয়েকে পাবে, সেখানে গিয়ে এই কাগজটা দিয়ে দিবে। ঠিক আছে। মিলন নামে ছেলেটা সেখান থেকে চলে যায়। মেয়েগুলোর বলা কথা মতো দোতলার রুমের পাশের কক্ষে প্রবেশ করে। এটা দেখে তার পেছন পেছন যেতে থাকে। তারা সবাই মিলে হো হো করে হেসে ওঠে। অন্যদিকে ক্লাসরুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ছেলে মেয়েগুলো মিলনকে দেখে ভূত দেখার মতো চুপসে যায়। হতবাক দৃষ্টিতেই মিলনের দিকে তাকায় সবাই, যেন মিলন কোনো গ্রহণ থেকে উঠে এসেছে তাদের ভার্সিটির। এই ক্লাসরুমে মিলনকে দিকে বেশ সবাই তাকিয়ে আছে। দেখে মিলন বলে ওঠে, আসসালামু আলাইকুম, এখানে কোনো সাথী নামের আপু আছেন? ছেলেটার মুখে সাথী নামের নামটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা অবাক হয়ে যায় যে ছেলেটার দিকে সবাই এভাবে তাকায় কেন। কেউ কোনো কথা বলে না। ছেলেটা আবার বলে ওঠে, আমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি আজকে আমার ভার্সিটির প্রথম দিন। সবাই ছেলেটার এমন কথা শুনে ছেলেটার দিকে ঘিরে ধরে। তারপর উপস্থিত থাকা সবার মাঝখান থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, আমার নাম সাথী, আর আমি পুরো ভার্সিটির টপার। কি হয়েছে? কেন তুমি আমাকে খুঁজতেছো? আপু, এটা আপনার জন্য, এটা আপনাকে দিতে বলল, তাই আপনাকে দিলাম। এটা কি আর কে দিয়েছে? এখানে কি আছে? আর তোমাকে দেখতে এরকম গাইয়া খ্যাতের মতো কেন? তুমি কি জানো না এই ভার্সিটিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হয়? জানি না এটার ভিতরে কি আছে, কয়েকজন আমাকে দিতে বলল, তাই আপনাকে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এটাকে আগে পরে দেখি যে এই কাগজে কি লেখা আছে। তারপর সাথী কাগজের খামটা ছিঁড়ে ফেলে, পকেটের ভেতর থেকে একটা চিঠি বের করে পড়তে থাকে। চিঠিটা পড়া শেষ করে রেগেমেগে একের পর এক সাথী চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, লাল আগুনের লাভায় পরিণত হয়েছে। সাথী এবার মিলনের দিকে তাকিয়ে পরপর বেশ একটা থাপ্পড় লাগিয়ে দেয় মিলনের গালে, আর বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, গাইয়া খ্যাত জানোয়ার কথাকার, তোর সাহস হলো কি করে আমাকে এরকম কুপ্রস্তাব দেওয়ার? তুই জানিস আমি এই ভার্সিটির সব থেকে সুন্দরী এবং টপার, আর তুই কি না আমার সাথে সেক্সুয়ালি সম্পর্ক করতে চাস? মিলন সহ উপস্থিত থাকা সকল ছাত্রছাত্রী এই কথা শুনে অবাক হয়ে যায়। মিলন নিজের কানেও এই কথা শুনে তো হতবাক হয়ে যায়। মিলন আমদা আমদা করে বলে ওঠে, আপু, আপনি আমাকে গালি কেন দিচ্ছেন আর আমাকে থাপ্পড় কেন মারলেন? আমি তো কোনো কিছুই জানি না, আর আপনি এসব কি বলছেন? শালা গাইয়া খ্যাত জানোয়ার কোথাকার, তুই কিছুই জানিস না তাই না? তোর সাহস হলো কি করে আমাকে এসব প্রস্তাব দেওয়ার? আপু, আমি সত্যি জানি না যে আমি আপনাকে কি প্রস্তাব দিয়েছি। আপনি বলেন যে আমি আপনাকে কি প্রস্তাব দিয়েছি। মেয়েটা আবার আরো বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে ছেলেটার সামনে চিঠিটা তুলে ধরে আর বলে ওঠে, জানোয়ার, ছোট লোক, মূর্খ, জারজ কোথাকার। আমরা তো তোর মতো ছোট ফ্যামিলি থেকে রাস্তার ধারে মানুষ হইনি যে সবার সামনে এরকম কথাগুলো বলবো আমি। ঠিক আছে, যেহেতু তুই শুনতে চাচ্ছিস তাহলে তোকে শুনিয়ে দিচ্ছি যে তুই আমাকে কি প্রস্তাব দিয়েছিস। এরপর কথা শুনে মিলন নামের ছেলেটা ঘাবড়ে যায়। সাথী নামের মেয়েটা পুরো ক্লাসের সামনে চারদিকটা ভালো করে একবার তাকিয়ে চিঠিটা থাকা লেখাগুলো পড়তে শুরু করে। আমি আপনার নাম জানতাম না, নিচে কয়েকজন বলা বলি করছে বলে আপনার নামটা জেনেছি। আমি ভার্সিটিতে নতুন এসেছি, কিন্তু জানি না আপনাকে কিভাবে দেখে ফেলি আর ভালো লেগে যায়। আমি আপনার সাথে প্রেম করতে চাই, আপনাকে ভালোবাসতে চাই। জানি আপনি সুন্দরী, সেক্সি, ফিগারওয়ালা, বডি, সব কিছু আপনার দেখে আমি আপনার প্রেমে পড়ে যাই। আমার ভালোবাসা ফিরিয়ে দিবেন না। যদিও আমাকে ভালোবাসতে না পারেন, অন্তত আমাকে কিছুটা সময় দিন একান্তভাবে আপনার কাছে থাকার জন্য। আপনার বডি ফিগার দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আপনার সাথে কি আমি ফিজিক্যাল সম্পর্ক করতে পারি? এই সমস্ত কথা শুনে মিনল তো টাসকি খেয়ে যায়। সে তো সবকিছু লিখেনি, নিচে মেয়েগুলো এই চিঠিটা দিয়েছিল, আর মেয়েগুলোর কথা মতো সে সাথী নামের মেয়েটাকে চিঠিটা দিয়েছে। সাথী মুখের এরকম কথা শুনে পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা খেপে যায়, চারিদিক দিয়ে মিলনকে ঘিরে ধরে। সাথী বলে ওঠে, জানোয়ার কোথাকার, এখন বুঝতে পেরেছিস তো যে তুই চিঠিটা আমাকে কিরকম খারাপ প্রস্তাব দিয়েছিস? তুই জানিস না তুই ভার্সিটির কার সাথে পাঙ্গা নিয়েছিস? তোকে এখন এইরকম শাস্তি দেব যেটা ভার্সিটির প্রত্যেক পাতায় ইতিহাস হয়ে থাকবে। ছেলেটা কোনো কিছু বলে ওঠার আগেই সাথী নামের মেয়েটা তার বড় বড় হিল জুতা খুলে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে ছেলেটার গালে। এরপর ধারওয়ালা জুতোর বাড়ি খেয়ে ছেলেটা গাল ফেটে রক্ত বের হতে শুরু করেছে। ব্যথা এখানে একটা কুকড়ে উঠেছে ছেলেটা। তারপর সাথী ছেলেটার ম্যান পয়েন্টে কয়েকটা লাথি দেয়। সবার সামনে ছেলেটা ম্যান পয়েন্টে লাথি খেয়ে সেখানেই পড়ে যায়। তারপর সাথী ছেলেটার শার্টের কলার ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামাতে থাকে। সবাই পেছনে পেছনে আসতে থাকে। ছেলেটা ব্যথায় হাঁটতেও পারে না। তারপর মেয়েটা ছেলেকে
টানতে টানতে তাদের বন্ধুদের আড্ডাখানে নিয়ে যায় একটা গাছের নিচে। সেখানে ছেলেটাকে এইভাবে টানতে টানতে নিয়ে যেতে দেখে উপস্থিত থাকা মেয়েটার বান্ধবীগুলো বলে ওঠে, কিরে সাথী, কি হয়েছে? এই ছেলেটাকে কোথায় পেলি? আর এইভাবে টেনে নিয়ে আসছিস কেন? তুই জানিস না এই সরল সাদা গাইয়া খ্যাত শালা ফকিন্নির বাচ্চাটা আমাকে পুরো ভার্সিটির সামনে নোংরা চিঠি দিয়ে কুপ্রস্তাব দিয়ে অপমান করেছে, তাই ওকে এখানে শাস্তি দেব। কি বলিস? ওর মতো 2 টাকার একটা ফকির নেই কিনা তোকে এসব কুপ্রস্তাব দিয়েছে? চরম শাস্তি দিতে হবে। মিলন এবার সামনে তাকিয়ে দেখতে পায় সেই মেয়েগুলোকে দেখে মিলন এবার বলে ওঠে, আপু প্লিজ আমাকে মারবেন না, এই আপুগুলো আমাকে আপনাকে চিঠিটা দিতে বলেছিল। মিলনের মুখে এরকম কথা শুনে সাথী সহ ইরা সহ উপস্থিত সবাই ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়। অবাক হয়ে সবাই মিলনের দিকে তাকিয়ে আছে। ইতি আর ইরা এই লাঙ্গল উঠিয়েছে দেখে ইতি আর ইরা মিলনের সামনে এসে পরপর বেশিটা থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দে পুরো জায়গা নিস্তব্ধ হয়ে যায়। প্রায় কয়েক মিনিট নীরবতার মধ্যে দিয়েই কেটে যায়। নীরবতা ভেঙে চিৎকার করে ওঠে তিথি। ইরা বলে ওঠে, কি বললি? শয়তান বেয়াদব জানোয়ার কোথাকার! তোর সাহস হয় কি করে আমাদের নামে মিথ্যে বলার? তোর সাথে তো আমাদের দেখাই হয়নি। সত্যি তো, ছোট লোক কোথাকার। জানি এই ফকিরনিগুলো বড় লোকের মেয়েগুলোকে ফাঁসানোর জন্য কোথা থেকে উঠে আসে। এর মতলব খারাপ। তোর সাথে তো আমাদের দেখাই হয়নি, আর আমরা তোকে চিনি না, জানি না। শুধু শুধু একটা চিঠি দিব কেন? মিলন মেয়েগুলোর মুখে এরকম কথা শুনে তো আকাশ থেকে পড়ে, মাটিতে টপ করে পড়ে যায়। মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। চারদিকটা বিনবিন করে ঘুরতে থাকে। মিলন আবার বলে ওঠে, আপু এটা আপনারা কি বলছেন? আপনারাই তো এই চিঠিটা সাথী নামের মেয়েটাকে দিতে বললেন। কিরে, তোরা আমাকে চিঠি দিতে বলেছিস? এ তো শুধু তোদেরই নাম বলছে। সত্যি কি তোরা চিঠি দিতে বলেছিস? যদি এটা সত্যি হয় তোদের খবর আছে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে এই খ্যাত ফকিনের বাচ্চাটাকে ভার্সিটিতে চরম শিক্ষা দিব। হ্যাঁ ঠিক আছে, আমরা মেনে নিলাম যে আমরা তাকে একটা চিঠি দিয়েছি আর চিঠিটা তোকে দিতে বলেছি। তো এটা ওকে প্রমাণ করতে বল। হ্যাঁ, ওই ছোট লোক ফকিরনির বাচ্চাকে প্রমাণ করতে বল যে আমরা ওকে চিঠি দিয়েছি। আর সাথী, তুই এসব ছোট লোকের বাচ্চাদের চিনিস না। এরা বড় লোকেদের মেয়েদেরকে ফুলিয়ে ফালিয়ে ফাঁসিয়ে তাদের জালে ফেলে সম্পত্তি হাতিয়ে নেয়। এই কথা শুনে ভার্সিটির সবাই একমত হয়। মিলন কি করবে বুঝে উঠতে পারে না, কারণ মিলনের হাতে কোনো প্রমাণ নেই। মিলন ভার্সিটিতে প্রথম এসেছে, কারোর সাথে তার কোনো পরিচয় নেই। সাথী আবার বলে ওঠে, কিরে ফকিন্নি গাইয়া খ্যাত, গ্রাম থেকে উঠে আসা ডাস্টবিনের ময়লা প্রমাণ কর যে তুই চিঠিটা দিসনি। যদি এটা প্রমাণ করতে না পারিস তোর কপালে ভয়াবহ দুঃখ আছে। তুই চিনিস না এই সাথীকে, তোর ইজ্জতটা পুরো লুটপাট করে দিব। কারণ তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। মিলন কি করবে বুঝতে পারে না, তার হাতে কোনো প্রমাণ নেই। ভার্সিটি তাদেরকে সাপোর্ট করছে। মিলনের এখানে পরিচিত কেউ নেই। মিলন ভাবতে থাকে কি করবে, বুঝতে পারে না। মিলন বলে ওঠে, আপু আমি সত্যি বলছি, আমি তো আপনাকে চিনি না, ভার্সিটিতে নতুন, কেন আপনাকে চিঠি দিব? ওরা আমাকে সবাই মিলে ফাঁসাচ্ছে, আমার হাতে কোনো প্রমাণ নেই। তোর হাতে কোনো প্রমাণ নেই তার মানে তুই অপরাধী, আর প্রমাণ ছাড়া তোকে শাস্তি পেতেই হবে। তুই জানিস না এর সাথে কতটা ডেঞ্জারাস? প্লিজ আপু আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। তুই জানিস না তুই কার সাথে ঝামেলা করেছিস? এই তোরা কে আছিস এদিকে আয়, আর একে কি শাস্তি দেওয়া যায় সেটা বল। সাথে ওকে এমন শাস্তি দেব যেটা এই ভার্সিটিতে সবাই মনে রাখবে। এই খ্যাত জানোয়ারটার সাহস হয় কি করে আমাদের নামে মিথ্যে বলার? হ্যাঁ ঠিক বলেছিস ইতি, এই জানোয়ারটাকে আজকে চরম শিক্ষা দিব। ওকে খুব লজ্জাকর শাস্তি দেয়া হোক। সবাই সবার মতো মতামত দিতে থাকে। এমন সময় উপস্থিত থাকা তাদের আরো দুজন বান্ধবী বলে ওঠে, শোন, ও যেহেতু কুপ্রস্তাব দিয়েছে এবং ভার্সিটির মেয়েদের সম্মান দিয়ে সিনেমিনে খেলেছে, এর জন্য তাকে এমন শাস্তি দেওয়া হোক যেটা খুব লজ্জার। তাহলে আমি একটা কথা বলি, ওকে মেয়েদের ব্রা এবং ছোট পোশাক পরিয়ে দে, সাথে হাতে চুড়ি, কপালে টিপ, কানে দুল পরিয়ে দিয়ে পুরো ভার্সিটির মাঠ ঘোরা। সাথে ওর পরনে থাকা কাপড়গুলো খুলে ফেলা হোক, মেয়েদের কাপড় পরিয়ে দেওয়া হোক। তাহলে শালা খ্যাতবাবুকে, তাহলে শালা বিয়াদব চরম একটা শিক্ষা হবে। এবং একটা ভিডিও করে সব জায়গায় ছড়িয়ে দিব। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, আর খ্যাত সরাসরি সারা দুনিয়ার কাছে ভাইরাল হয়ে যাবে। একদম ঠিক বলেছিস তন্নি আর তিথি, জানোয়ারটাকে চরম শিক্ষা দেওয়া যাক। এই শামীম, তামিম আর তারেক, রায়হান, নয়ন, রাজা, শালাকে ধরতো সবাই মিলে এবং ওর পোশাকগুলো খুলে ফেল। তারপর মেয়েদের ব্রার সাথে চুড়ি আর বিভিন্ন কসমেটিক্স পরিয়ে দে।
মেয়েটার মুখে একবার কথা শুনে প্রায় কান্নাই করে ফেলবে। এমন তো অবস্থায় চারিদিকে একবার ভালো করে তাকায়। ছেলেটা চারিদিকে তাকিয়ে দেখতে পায় পুরো ভার্সিটি তাকে দেখে হাসাহাসি করছে। ছেলেটা যেন কান্না করবে, চোখ থেকে তার পানি টলমল করছে। ছেলেটা আকতি মিনতি করে বলে ওঠে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি জীবনেও আর এরকম ভুল করব না, এবারের মতো আমাকে ছেড়ে দিন। কিন্তু কেউ ছেলেটার কথা শোনে না। শামীম, তামিম, রাজ, রায়হান, নয়ন ছেলেটাকে চারিদিক দিয়ে চেপে ধরে মিলনের ছেলেটাকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। এটা দেখে শামীম, তামিম বলে ওঠে, শালা খ্যাত জানোয়ার কোথাকার, ভার্সিটির মেয়েদের অসম্মান করার সময় তোর মনে ছিল না, আর এখন কিনা তুই ছটফট করছিস? ওর ছটফটানি দেখলে হবে না, শালা অপরাধ করছে, অপরাধী শাস্তি ওকে পেতেই হবে। তোরা ভালো করে ওকে চেপে ধর। তামিম, তুই ওকে ভালো করে চেপে ধর, প্রথমে ওর পরনে থাকা ময়লা টি শার্ট খুলে ফেলি। আরে তুই একা পারবি না, নয়ন, রাহান, তারেক, তোরা শালাকে চেপে ধর। আমরা ওর পরনে থাকা টি শার্ট খুলে ফেলেছি। প্লিজ ভাইয়া, আমার সাথে এমন করবেন না, আমাকে ছেড়ে দিন আপনারা। শালা বেয়াদবি করার সময় মনে ছিল না যে তুই ভার্সিটিতে কার সাথে বেয়াদবি করছিস? তোকে তো আজকে চরম শিক্ষা দিব। ওকে ভালো করে চেপে ধর যাতে জানোয়ারটা এখান থেকে পালাতে না পারে। ওকে চরম শিক্ষা দিব আজকে। আরে সাথী, তুই চিন্তা করিস না, আমরা এতজন আছি, আর সে কোন দিক দিয়ে পালাবে, পালালেও তার 12টা বাজিয়ে দিব। শামিমা, তামিম ছেলেটার সাদা রঙের টি শার্টটা খুলতে থাকে। ছেলেটা ছটফট করতে থাকে। এমন সময় হঠাৎ করে ছাটি গালে ছেলেটা থাপ্পড় লেগে যায়। সাথে রেগে মেগে বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ছোট লোক কোথাকার, তোর সাহস হয় কি করে আমাকে থাপ্পড় দেওয়ার? ওকে মেয়েদের পোশাক পরার আগে ভালো করে ধোলাই কর। সাথীর কথা মতো শামীম, তামিম, তারেক, নয়ন, রাজ, রায়হান এলোপাথির মারতে থাকে ছেলেটাকে। সাথে সাথে ইরা, তিথি, তন্নি তারাও সবাই মিলে ছেলেটাকে মারতে থাকে। মারতে ফেলে দিয়েছে। মাটিতে ফেলে দেওয়ার পর ছেলেটাকে এলোপাথির পা দিয়ে লাঠি মারতে থাকে সবাই মিলে। সারা শরীর থেকে রক্ত পড়তে শুরু করে দিয়েছে। চোখ বাদে নাক, কান, শরীর সব থেকে লাল রক্ত পড়তে শুরু করেছে। সাথী বলে ওঠে, হয়েছে, ওকে আর মারার দরকার নেই, এখন পোশাকগুলো পরিয়ে দেন। তারপর তাকে এক এক করে মেয়েদের কসমেটিক্স সহ বিভিন্ন পোশাক পরিয়ে দেওয়া হয়, সাথে মেয়েদের পোশাক, ছোট্ট একটা প্যান্ট। তারপর ছেলেদের ভার্সিটির মাঠে নিয়ে আসে। ছেলেটাকে ভার্সিটি ঘোরাতে থাকে, সাথে ভিডিও করে। কেউ কেউ পিক তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে থাকে। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে আছে, কোনো কথা বলতে পারে না। বেশ কিছু সময় এইভাবে কেটে যায়। তারপর ছেলেটাকে ছেড়ে দেয় আর বলে ওঠে, সাথী শোন, আমি সাথী, ভার্সিটির সবচেয়ে ডেঞ্জারাস একজন। আমার সাথে আজকের পর থেকে কখনো লাগতে আসবি না, না হলে আজকের মতন তোকে এর থেকেও বড় শাস্তি দেব। আর আমার চোখের সামনে থেকে চলে যা। ছেলে ঠিক মতো হাঁটতেও পারে না। ছেলেকে ছেড়ে দিয়ে সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। ছেলের এরকম অবস্থা ক্লাসরুমের ভেতর কি করে প্রবেশ করবে? তাই আর ক্লাসরুমের দিকে না গিয়ে ভার্সিটির গেট ধরে সামনে নিজের পোশাকগুলো পরে ফ্রেশ হয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। প্রচণ্ড মার খাবার দরুন ঠিকমতো হাঁটতেও পারছে না, শরীরে জ্বর চলে এসেছে। ভার্সিটি থেকে বেরিয়ে ঢাকার হাইওয়ে রাস্তা ধরে হেঁটে চলেছে ছেলেটা। তারপর একটা ফার্মেসির দোকানে গিয়ে কিছু ওষুধ নেয়। রাস্তার এক সাইড ধরে ছেলেটা নিজের গন্তব্যের উদ্দেশ্যে যেতে শুরু করেছে। আমার তো অবশ্যই ছেলেটা খেয়াল করে পাশের মানুষগুলো তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সবাই কি যেন বলা করছে, সাথে হাসাহাসি করছে। সেটা লজ্জায় পড়ে যায়। মাথা নিচু করে নিজের মতো করে পায়ে হেঁটে শুরু করে। এমন সময় পাশ থেকে একজন ছেলে আর মেয়ে বলে ওঠে, আরে সবাই দেখো, সেই ছেলেটা যে ঢাকা ভার্সিটিতে মেয়েদের পোশাক পরে পুরো ভার্সিটি ঘুরছিল ভাইরাল হওয়ার জন্য। সবাই দেখো ছেলেটাকে। আরে এটা তো সত্যি, এটা তো ভার্সিটির সেই ছেলেটা যাকে ভার্সিটির সবাই মিলে মেয়েদের পোশাক পরিয়ে ভার্সিটির মাঠ ঘুরিয়েছিল। ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আচ্ছা চল, আমরা সবাই মিলে ছেলেটার কাছে কয়েকটা পিক তুলে আসি, এরকম একটা মানুষের সাথে সেলফি হয়ে যাক। হ্যাঁ, তোরা ঠিক বলেছিস, চল সবাই মিলে ছেলেটার কাছ থেকে কয়েকটা সেলফি নেই, সাথে আমরা ফেসবুকে পোস্ট করব আর অনেক লাইক, কমেন্ট, শেয়ার পাবো। এই যে ভাই দাঁড়ান, আপনার সাথে কয়েকটা পিক তুলবো। আরে ভাই দাঁড়ান, আপনি যাচ্ছেন কই? একটু থামেন। ছেলেটা কোনো কথা বলে না, নিজের মতো করে মাথা নিচু করে দ্রুত পায়ে হাঁটতে শুরু করেছে। হাঁটতেও কষ্ট হচ্ছে, তবুও নিজের মতো করে দ্রুত স্পিডে নিজের গন্তব্যে যেতে শুরু করেছে। যেদিক দিয়ে যাচ্ছে সেদিককার মানুষ তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এমন সময় ছেলেটা সবার চোখের আড়ালে প্রবেশ করে একটা পরিত্যক্ত বাড়ির ভেতর প্রবেশ করতেই সব সামনে কয়েকটা ছেলে এসে দাঁড়ায় আর বলে ওঠে, ভাই আমি এটা কি দেখলাম, ভার্সিটিতে কিনা আপনাকে? সেটা কথাটা বলতে গিয়েও থেমে যায়, কারণ শ্রাবণ আমি ছেলেটার সামনে তাকিয়ে দেখতে পাই তার সামনে দাঁড়িয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে তাদের ভাই মিলন। দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। এটা দেখে মেহেদি বলে ওঠে, ভাই আপনি রাগ করছেন কেন? ভার্সিটিতে গিয়েছিলেন খোঁজ খবর নিতে, সেখানে কিনা সবাই আপনাকে হাসাহাসির পাত্র বানিয়ে দিয়েছে।
ভার্সিটিতে সবাই আপনার সাথে বেয়াদবি করার সাহস পেল কি করে? আপনার সাথে এত কিছু হয়ে গেল ভাই, আর আপনি কিছুই করলেন না। ছেলে এই কথা শুনে হালকা মুচকি এসে বলে ওঠে, যখন মানুষের পরিস্থিতি আর সময় দুটোই খারাপ যায় তখন কিছু করার থাকে না। কিন্তু ভাই আপনি যদি একবার আমাদের মেসেজ করতেন, আমরা মুহূর্তের মধ্যেই পৌঁছে যেতাম এবং ওদেরকে যে শিক্ষা দিতাম। সেটা তাদের মধ্যে কোনো কথা বলে না, নিজের মতো করে একটা রুমে প্রবেশ করে, তারপর ফ্রেশ হয়ে বাইরে আসে আর বলে ওঠে, খবর নেই কোথায় আছে ইকবাল ও দুলাল, চন্দ্র রায় আর ইসলাম। ভাই আমরা তো চারদিকে খবর লাগিয়ে দিয়েছি, এখনো কোনো খবর পাইনি। তারপর মিলন নামে ছেলেটি আর কোনো কথা না বলে চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এইভাবে 2 দিন কেটে যায়। এই 2 দিনের ভার্সিটি তাকে অনেক অপমানিত হতে হয়েছে। যেখানে যায় সেখানে তাকে নিয়ে হাসাহাসি করে সবাই। এই জন্য সে নিজের মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করে। ল্যাপটপের সামনে বসে কে যেন কাজ করছে। মিলন এমন সময় পেছন থেকে মেহেদি বলে ওঠে, ভাই ইকবাল ধরা পড়ে গেছে। আমাদের ছেলেগুলো তাকে দেখেছে শহরের মধ্যবর্তী এলাকায়। তার একটা রিসর্ট আছে, সেই রিসর্টে সে লুকিয়ে আছে। আজকে রাতেই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নে, আজকে ওর জীবনের শেষ দিন। ভাই ওর তো অনেক ছেলে পেলে সেখানে সিকিউরিটি দিয়ে রেখেছে, যাওয়া সেখানে অসম্ভব। প্রয়োজনে বাইরের শহর থেকে আমাদের ছেলে পেলে নিয়ে আয়, তারপরও আজকে ওর মৃত্যু আমার হাতে হওয়া চাই। তারপর মেহেদি আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। শ্রাবণ আর মেহেদি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের বিভিন্ন স্থান থেকে ছেলেপুলেগুলোকে আসার জন্য বলে দেয়। সবাই রওনা দিয়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেউ কেউ হেলিকপ্টার, কেউ কেউ ট্রাক, বিভিন্ন গাড়ি করে রওনা দিয়েছে ঢাকা শাহবাগের উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। পরপর গোডাউনের ভেতর থেকে বেশ কয়েকটা গাড়ি বের হয়, প্রায় 80 থেকে 70টা গাড়ি। গাড়িগুলো একই মডেল, একই ডিজাইনের। গভীর রাত, কিন্তু ঢাকা শহর, তাই রাতেও চলাচল থেকেই যায়। গাড়িগুলো এতগুলো মানুষের দেখে টাসকে খেয়ে যায় আশেপাশে চলাচলকারী মানুষগুলো। গাড়িগুলো সেখান দিয়ে মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে শহরের মধ্যবর্তী স্থানে যাওয়ার জন্য। গাড়িগুলো ফুল স্পিডে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য শুরু করেছে। এক পর্যায়ে গাড়িগুলো কয়েক ঘন্টা অতিক্রম করে চলে আসে একটা বিশাল রিসোর্টের সামনে। গাড়ি থেকে নেমে দেখতে পায় চারিদিক দিয়ে অসংখ্য ছেলেপুলে পাহারা দিচ্ছে। এটা দেখে মিলন বলে ওঠে, বন্দুকগুলোতে সাইলেন্সার লাগিয়ে দাও, কেউ যেন জীবিত না থাকে, শুধু ইকবালকে বাঁচিয়ে রাখবে। মিলনের কথা মতো সবাই বন্দুকগুলোতে সাইলেন্সার লাগিয়ে এলোপাথারি গুলি করতে থাকে। হঠাৎ করে রোবটের মতো বৃষ্টির মতো গুলির বন্যা হতে ছেলেগুলো নিজেদের জীবন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। যাকে যেখানে লাগছে সেখানে পরপারে পাড়ি জমায়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে 700 থেকে 800 জন ছেলেপুলে। বন্দুকগুলোতে সাইলেন্সার লাগিয়েছিল, তাই কেউ বুঝতে পারেনি। না বুঝে ওঠার আগেই নির্মমভাবে গণহত্যা চালায় মিলন সহ তার পুরো দলবল। আড়াল থেকে এটা দেখে ইকবালের লোক ইকবালের কাছে গিয়ে বলে ওঠে, বাই সর্বনাশ হয়ে গেছে। নিজের জীবন নিয়ে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যেতে হবে, কেননা গণহত্যা চালানো শুরু হয়ে গেছে মিলন ও তার পুরো দলবল। ইকবাল এই কথাটা শুনে চমকে ওঠে। ইকবাল একটা মেয়েকে নিয়ে রুমে মস্তি করছিল। হঠাৎ করে তার দলের ছেলের মুখে এই কথা শুনে চমকে ওঠে। মেয়েটার উপর থেকে নেমে দৌড়ি শুরু করেছে। কোথায় লুকোবে বুঝতে পারে না। লোকটা আবার বলে ওঠে, ভাই এখনো তারা ভিতরে আসতে পারেনি, বাহিরে আমাদের ছেলেপেলেগুলোকে গণহত্যা চালিয়েছে। এতক্ষণে হয়তো সবাইকে মেরে ফেলে ভিতরে প্রবেশ করেছে তারা। কি বলিস? আমার এতগুলো সিকিউরিটি, এতগুলো ছেলে পেলে থাকা সত্ত্বেও তারা ভেতরে আসে সাহস পায় কি করে? জানি না ভাই, এখন কি করব বুঝতে পারছি না। তুই যে করে হোক আমাকে এখান থেকে পালানোর একটা ব্যবস্থা করে দে, আমার জীবনটাকে বাঁচার একটা ব্যবস্থা করে দে। এখান থেকে পালিয়ে যাই, তারপর ওকে দেখে নিব। শালার বাবা মাকে মেরে ফেলেছি, তাই শালা পাগলা কুত্তার মতো আমাদেরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে সবাইকে মেরে মাটিতে ফেলে দিয়েছে। পুরো জায়গাটা লাশের কারখানা তৈরি হয়েছে। মিলন বলে ওঠে, পুরো রিসর্ট ঘিরে ফেলো, ইকবাল যেন ওইখান থেকে বের হতে না পারে। প্রত্যেকটা জায়গা খুঁজে দেখো। মিলনের কথা মতো কিছু ছেলেপিলে বাইরে থাকে। এরপর পুরো রিসর্ট খুঁজতে থাকে ঘরের মধ্যে থেকে। জানলা দিয়ে সবটাই দেখছে ইকবাল আর তার ডান হাত। ইকবাল বলে ওঠে, ওরা উপরে আসার আগেই আমাকে নিচে নামতে হবে এবং রান্নাঘরের দরজা দিয়ে আমাকে বাইরে পালাতে হবে। সেখান থেকে একটা আমার গোপন দরজা আছে। কথাটা বলে এক মুহূর্তে দেরি না করে মেয়েটাকে সেখানে ফেলে রেখে ইকবাল আর তার ডান হাত দরজা খুলে যখনই বাইরে পালাতে যাবে তখনই হঠাৎ করে কেউ একজন ইকবালের বুক বরাবর একটা লাথি মারে। লাথি খেয়ে খাটের ওপরে এসে পড়ে ইকবাল। ভেতরে প্রবেশ করে প্রায় অসংখ্য ছেলেপুলে। মিলনের পেছনে একটা সোফা সেট এনে দেয়। তাতে পায়ের উপর পা রেখে মিলন বসে পড়ে। ইকবাল এটা দেখে বলে ওঠে, তুই এখানে খবর পেলি কি করে? হা হা হা, তোর গায়ের গন্ধ শুকে চলে এসেছে এখানে। প্লিজ মিলন, আমাকে ছেড়ে দে, আমার কোনো দোষ নেই। এখানে তোর বাবা মাকে আমি মারতে চাইনি। তোর বাবা আমার কথা রাজি হচ্ছিল না, তার আগের মাথায় আমরা তাকে মেরে ফেলি। কুত্তার বাচ্চা, তোকে মারার পর তোর বাকি 4 সঙ্গীকে রাস্তার কুত্তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়ে মারব। তোদের 4 জনকে 4 রকম ভাবে হত্যা করব। তোরা জানিস না তোরা কার সাথে পাঞ্জা নিয়েছিস?
আমি শুধু এই শহরের নয়, পুরো বিশ্বের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম এক স্থানে আছি, যেখানে কিনা আন্ডারওয়ার্ল্ডের সবাই আমার কথায় উঠে বসে। সেখানে তোরা আমার বাবা মাকে হত্যা করেছিস, আর তোদেরকে ছেড়ে দিব কোনো অত্যাচার না করে, প্রতিশোধ না নিয়ে। তুই দেখ, তোর চোখের সামনেই মৃত্যু। কথাটা বলার সাথে সাথে রুমের ভেতর সেই মেয়েটাকে বের করে দেয়। তারপর ইকবাল আর তার ডান হাতকে বেঁধে ফেলে। ইকবাল বলে ওঠে, দেখ মিলন, আমাকে মারিস না, আমার ভুল হয়ে গেছে। তোর চার সঙ্গী কোথায় আছে? তাদেরকে আমি কোথায় খুঁজে পাবো? সত্যি সত্যি বল, না হলে শুধু মৃত্যু নয়, মৃত্যুর সাথে অত্যাচার আর যন্ত্রণা তোকে ফ্রিতে পেতে হবে। ইকবাল কোনো কথা বলে না। এটা দেখে তার 10 আঙুলের নখের ভেতর দিয়ে পিন ঢুকিয়ে দেয়। তারপর সেখানে আগুন জ্বালিয়ে দেয়। লোহার পিন ঢুকিয়ে দেওয়ার কারণে আগুনের তাপে লোহার পিন গরম আর হাতের নখ পুড়ে যায়, নখের মাংস পুড়ে যায়। যন্ত্রণায় লাফালাফি ছটফট করতে শুরু করেছে ইকবাল। তারপর প্লাস দিয়ে নখগুলোকে তুলে ফেলতে শুরু করেছে। ইকবাল চিৎকার করছে। মুখের ভেতরে কাপড় ঢুকিয়ে দেয়, আঙুলের ওপর লাল মরিচের গুঁড়া আর লবণ ঢেলে দেয়, চোখে পেঁয়াজের রস আর কাঁচামরিচ ঢেলে দেয়। এরপর এলোপাথরির ব্লেড দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। শুরু থেকে কেটে কেটে ফালা করে দেয়। চামড়া কেটে গড়গড় করে রক্ত পড়তে শুরু করেছে। মিলন বলে ওঠে, কুত্তার বাচ্চা, এখন তোর অন্তত সত্যি কথাগুলো বল। মৃত্যু তোর জন্য নিশ্চিত, কিন্তু মৃত্যুর আগে তোকে যন্ত্রণা পেতে দেখে তোর জন্য আমার করুণা হচ্ছে। ভাই, তুমি আর আমাকে মেরো না, আমি সব সত্যি কথা বলছি। তাহলে সত্যি করে বল যে তোর বাকি চার সঙ্গী কোথায় আছে? কেন তোরা আমার বাবা আমাকে হত্যা করেছিস? তাদের দোষ কী ছিল? ভাই, তোমার বাবা আমাকে মারতে চায়নি। তোমার বাবা শহরের মন্ত্রী ছিল। আমার একটা পার্টনারশিপের কাজ করতে চেয়েছিলাম, সেখানে তোমার বাবা 6 লাখ তো বিনিময়ে 10 কোটি টাকা দিতাম, কিন্তু তোমার বাবা রাজি হচ্ছিল না। তাই রাগের মাথায় তোমার বাবাকে মেরে ফেলেছি। শালা সুরের বাচ্চা, তাড়াতাড়ি বল তোর চার সঙ্গী কোথায়? তোকে মারার পর তাদেরকে মারতে হবে, না হলে আমার বাবা মার আত্মার শান্তি পাবে না। ভাই, তারা ঢাকা ভার্সিটিতে আসছে, সেখানেই তাদেরকে খুঁজে পাবে। তারা সপ্তাহে সপ্তাহে প্রিন্সিপাল স্যারের সাথে সেখানে দেখা করতে যায়। এই কুত্তার বাচ্চাটার হাত পাগুলো বেঁধে ফেল, একে মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝাবো। কথাটা বলে মুখে একটা কাপড়ের টুকরো ঢুকিয়ে দেয়। তাদের দুজনকে রশি দিয়ে বেঁধে ফেলে। তারপর কিছু পেরেক নিয়ে আসা হয়। পেরেক আর হাতুড়ি সমেত রাখা হয়। পেরেকগুলো হাতুড়ি দিয়ে এক এক করে মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। পুরো মাথা পেরেক দিয়ে পরিপূর্ণ। সবার আগে তাদের মাথায় চুল ঘামিয়ে দেয়। তারপর একটা একটা করে পেরেক তাদের মাথায় ঢুকিয়ে দেয়। লাল টকটকে মরিচের মতো গুঁড়োগুলো তাদের চোখেও ঢেলে দেয়। বেশ কিছু সময় এভাবে ছটপট করতে করতে প্রায় মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে তারা। তারপর কোনো কথা ছাড়াই মিলন কয়েকটা ধারালো ছুরি বের করে, তারপর যেখানে বয়লা মুরগির মতো পিস পিস করে কাটা হয়, ঠিক জীবন্ত অবস্থায় তাদের শরীরটাকে মাংসগুলো কাটা হয়। এরপর সবগুলোকে কেটে টুকরো টুকরো করে রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে বলে। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে। পরদিন সকালবেলা প্রত্যেকটা নিউজ টেলিভিশনে একটাই খবর দেখাচ্ছে, শহরে আবারও খুনের সংখ্যা বেড়ে গেছে। শহরের মন্ত্রীর হত্যা করার পর শহরে আবারও দ্বিতীয়বারের মতো হত্যা করা হলো দুজনকে। তাদেরকে টুকরো টুকরো করে রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। শহরের বর্তমান ভীষণ ভয়াবহ অবস্থা। পরবর্তী খবর দুপুর 2টায় দেখা হবে। খবরটা শহরে আতঙ্ক ফেলেছে। চলুন তাহলে মিলনকে পরিচয় করিয়ে দিয়ে আসি। মিলন হলো বাবা মায়ের একমাত্র সন্তান। মিলনের বাবা এই শহরের মন্ত্রী ছিল, মা গৃহিণী। মিলন আমেরিকায় পড়াশোনা করতে, পাশাপাশি আমেরিকায় লেখাপড়া করতে করতে সে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়ে যায়। পরবর্তীতে সে নিজেও একজন গ্যাংস্টার হয়ে ওঠে। সে ক্যারাটে, কুমফু, চাইনিজ, দেশি বিদেশি অনেক স্টাইলে কুমফু শিখে। সে আমেরিকায় ছিল। তার বাবা মাকে হত্যা করার পর সে খবর পায় এবং সে দেশে কয়েক ঘন্টার ভেতর আসে। তা নিজের চোখে বাবা মার লাশ দেখার পর পাগল হয়ে ওঠে আর বলে ওঠে, এসব কিছু কে করেছে? 10 মিনিটের মধ্যে আমি সব তথ্য জানতে চাই। মিলনের ডান হাত শ্রাবণ আর মেহেদি পুরো বডিটা চেক করে সিসিটিভি ফুটেজ চেক করে বাড়ির সিসিটিভি ফুটেজ নিয়ন্ত্রণকারী একজন ব্যক্তি বলে ওঠে, স্যার, আমি কিছু জানতাম না। আমি আমার ডিউটি শেষ করার পর বাসায় চলে যাই। সকালে এসে স্যার আর ম্যাডামের লাশ দেখতে পাই। ভয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না। পরে আমি ভিডিও ফুটেজ চেক করে এবং সেখানে দেখতে পাই শহরে বিভিন্ন ড্রাগস ব্যবসায় এবং সন্ত্রাসীরা স্যার এবং ম্যাডামের হত্যা করেছে। তাদের মধ্যে ছিল ইকবাল চন্দ্র দাস, তুরুল কাপুর, আরো বেশ কয়েকজন। তারপর আমি আপনাকে ফোন করি। শ্রাবণ আর মেহেদি আধা ঘন্টার মধ্যে তাদের দলের যে কোনো একজনকে আমার সামনে চাই। আর আপনারা সবাই আমার বাবা মার দাফন কাফনের ব্যবস্থা করুন। তারপর শ্রাবণ মেহেদি বেরিয়ে পড়ে। দাফন কাফনের ব্যবস্থা করা হয়। দাফন কাফন শেষ করে সময় শ্রাবণ, মেহেদি আর একটা ছেলেকে নিয়ে আসে। মিলন বলে ওঠে, কে এই ছেলেটা? কোথা থেকে তুলে নিয়ে এলি? ভাই, এই ছেলেটা ওদের গ্যাংয়ের সমস্ত কিছু জানে। ভাই, আমাকে ছেড়ে দিন,
আমি কোনো কিছুই জানি না। আপনারা আমাকে কেন তুলে এনেছেন? যদি তুই কষ্ট পেয়ে মরতে না চাস তাহলে সব সত্যি কথা বল। ভাই, আমি তেমন কিছু জানি না। যেদিন আপনারা বাবা মাকে ওরা হত্যা করে সেদিন আমি ছিলাম না, তবে আপনি ওদেরকে ঢাকা ভার্সিটিতে পাবেন, কারণ ঢাকা ভার্সিটিতে তাদের ছেলেপেলে আছে এবং তারা সেখানে সপ্তাহে সপ্তাহে যাতায়াত করে। তবে কোনো দিন কোনো সময় যায় সেটা আমি জানি না। এসব কিছু ইকবল বলতে পারবে। ইকবল এই শহরের মাথা, বাকি সব ভার্সিটিতে যাতায়াত করে। কথাটা শেষ করার আগেই ছেলেটার গলার ওপর একটা ধারালো ছুরি চালিয়ে দিয়ে ফিনকি কেটে গড়গড় করে রক্ত পড়তে থাকে। চোখের ইশারা দিয়ে ছেলেটাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তারপর পরের দিন সে ভার্সিটিতে যায়। আর ভার্সিটি যাওয়ার পর কি হয়েছে সেটা তো সবাই দেখতে পেলেন। এই ছিল তার ভার্সিটি আসার কারণ। পায়ে হেঁটে নিজের বাড়িতে প্রবেশ করে মিলন। মিলনকে দেখে শ্রাবণ বলে ওঠে, ভাই, একে তো আমরা অত্যাচার করে মেরে ফেলেছি, এখন কি করব? যেটা করার সেটা তো করে ফেলেছিস। ওকে উলঙ্গ অবস্থায় ভার্সিটির গেটের সামনে উল্টো করে ঝুলিয়ে রাখবে। তারপর মিলনের কথা মতো শ্রাবণ, মেহেদি ও তার পুরো দলবল ইতির লাশটাকে ভার্সিটির গেটের সামনে উল্টো করে ঝুলিয়ে রাখে। এভাবে রাত কেটে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে ভার্সিটির সামনে ছাত্রছাত্রী আর সাধারণ মানুষের অসংখ্য, সাথে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা বিভাগের পুরো কলেজ মাঠ এবং রাস্তা ব্লক হয়ে আছে। হাজার হাজার মানুষ। সাংবাদিক বলছে, শহরে আবারও একটা মেয়ের লাশ পাওয়া গেছে। উলঙ্গ অবস্থায় মেয়েটার শরীরে অনেক জায়গায় কামড়ের দাগ, নখের আঁচড়, সাথে মেয়েটাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে প্রায় বেশ কয়েকজন মিলে ধর্ষণ করেছে মেয়েটাকে। শহরের পরিস্থিতি ভীষণ খারাপ। থমকে আছে পুরো শহর। দিন দিন ভার্সিটির ছাত্রছাত্রী গুম হচ্ছে, সাথে হচ্ছে খুন। কে রহস্যময় খুনি? কি হচ্ছে ভার্সিটির সাথে? সবটাই জানতে আমাদের সঙ্গেই সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। পুরো শহর থমকে গেছে। টেনশন আছে পুরো শহর, ভয়ে আর আতঙ্কে আছে পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা। আস্তে আস্তে ভার্সিটির ভেতরে ভিড় কমতে শুরু করে। ছাত্রছাত্রীরা ভার্সিটির মাঠের ভেতর প্রবেশ করে। ইতির লাশটাকে পরীক্ষা করার জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। এদিকে টেনশনে আছে সাথী, ইরা, তিথি, তন্নি, শামীম, তামিম, তারেক, রায়হান, নয়ন। কেননা তাদের মধ্যে থেকে এক এক করে হত্যা করা হচ্ছে তাদের কলেজের ভার্সিটির সঙ্গীদের। চলুন তাহলে আপনাদের এটাও বলে দিই, ভিলনটাও মারতে এসেছিল ইকবাল চন্দ্র দাস দুলাল কাবুল। আর ইকবালকে তাহলে সেই ভার্সিটির ছাত্রছাত্রীরা কেন হত্যা করছে? পুরো বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, পুলিশ এই কেসের তদন্ত করছে, কিন্তু ধরতে পারছে না অপরাধীকে। সেদিন ভার্সিটিতে সাথী, ইতি, ইরা, তিথি, তন্নি, শামীম, তামিম, তারেক, রায়হান, নয়ন তার সাথে অন্যায় করার পর সে চুপচাপ ভার্সিটিতে যাতায়াত করতে শুরু করতো বাবা মার খুনিদের ধরার জন্য। কিন্তু প্রতিনিয়ত ভার্সিটিতে থাকে সবাই মিলে তারা র্যাগিং করতো, মারধর, অপমান করতো। তবুও মিলন তাদেরকে কোনো কিছুই বলেনি। তাদের সাথে চুপচাপ সবকিছু সহ্য করতো, তাদের অত্যাচার সহ্য করতো। কিন্তু একদিন মিলন ভার্সিটিতে প্রবেশ করে প্রতিদিনের মতোই। তার পোশাক আসার গেটের সামনে সাথী ও তার পুরো দলবল বসেছিল। এমন সময় সাথী বলে ওঠে, তোর সাথে মজা না করলে আমাদের ভালো লাগে না। মিলন তাদের সামনে গিয়ে দাঁড়ায়। মিলন তাদের সামনে দাঁড়াতেই সাথী বলে ওঠে, শোন, তোকে আজকে একটা অফার দিচ্ছি। যদি তুই অফারটা ধরতে পারিস তাহলে তোকে আজ থেকে কোনোদিন র্যাগিং করব না। কি অফার আপু বলেন? আমি এই অফারটা গ্রহণ করতে রাজি আছি। তোকে আজকে ভার্সিটির মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াতে হবে এবং সেখানে রোদের মধ্যে তুই সূর্যের দিকে তাকিয়ে থাকবি। যদি থাকতে পারিস তাহলে তোকে আজ থেকে কোনোদিন র্যাগিং করব না এবং তুই আমাদের বন্ধু হবি। ঠিক আছে আপু, আমি রাজি। যত কষ্টই হোক না কেন আমি আপনাদের শর্তে রাজি। ওকে চল তাহলে, ঠিক আছে। এবার মিলনকে তারা মাঠের মাঝখানে নিয়ে যায়। তারপর মিলনকে সেখানে দাঁড় করিয়ে দেয়। মিলনের পায়ে কোনো জুতো নেই। মিলন সেখানেই দাঁড়িয়ে আছে। সেখানে পিঁপড়ের বড় একটা বাসা, অসংখ্য পিঁপড়া, লাল পিঁপড়া, বিষাক্ত পিঁপড়া। সেখানে সবাই মিলে তাকে দাঁড় করিয়ে মিলন খেয়াল করেনি যেখানে পিঁপড়া বাসা আছে। তারপর মিলনকে সূর্যের দিকে তাকিয়ে দেয়। মিলনের কলিজার পানি শুকিয়ে যায়, কেননা সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বিষাক্ত পিঁপড়ার বাসা। মিলন কি করবে বুঝতে পারে না, যেন সেই মুহূর্তে মৃত্যুর খুব কাছেই দাঁড়িয়ে আছে। প্রচন্ড রোদ, সূর্যের তাপে যেন তার মাথার মগজগুলো গলে পড়েছে। এদিকে পিঁপড়ার বাসার ওপর দাঁড়িয়ে থাকার কারণে পিঁপড়াগুলো পুরো পাক কামড়ে কামড়ে লাল বানিয়ে ফেলেছে। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে মিলন। তারপর সবাই মিলে মিলনকে সেখানকে গাছের ছায়ায় নিয়ে আসে। তারপর সাথী বলে ওঠে, আরে এর তো অবস্থা খারাপ, এখন কি করব? চল একে কোথাও ফেলে দিয়ে আসি। আরে ওর কিছু হয়নি, চল আর একটু মজা নেই। ওকে এখান থেকে নিয়ে গিয়ে একটা বাড়িতে নিয়ে যায়, তারপর ওখানে গিয়ে আচ্ছা মতো ধুলাই করব। তারপর কি করবি? মরে গেলে জঙ্গলে ফেলে দিব। তাছাড়া
ওর আপনজন বলতে কেউ নেই। ও তো ভার্সিটিতে বলেছিল, আর ওর মতো একটা খ্যাত আমাদের ভার্সিটিতে ওকে মানাচ্ছে না। তারপর তারা কেউ কোনো কথা না বলে তাকে নিয়ে চলে যায় একটা বাংলো বাড়িতে। সেখানে রুমের ভেতর তার হাত পা বেঁধে ফেলে, মিলনের মুখে পানি ছেটে দেয়। মিলনের জ্ঞান ফিরে আসে। মিলন বলে ওঠে, এ কি, আমি এখানে কেন? আর তোমরা আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছো কেন? আমাকে ছেড়ে দাও। তোকে কেন জানি না আমার খুব ভালো লাগে, তাই তোকে এখন আরো অত্যাচার করব। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। আমাকে আজকে ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটিতে আমার খুব দরকার। চুপ, তোর সাথে এখন কি কি করি তুই শুধু দেখ। এই বলে তারা সবাই মারতে থাকে মিলনকে। মিলনের সারা শরীর থেকে রক্ত পড়ে। মিলন মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর মিলনকে একটা জঙ্গলে ফেলে আসে। অন্যদিকে তার দল মিলনকে খুঁজে বেড়াচ্ছে। মিলনের মোবাইল ফোন ট্যাগ করে জঙ্গলে খুঁজে পায় মিলনকে। তারপর মিলনকে হসপিটালে নিয়ে যায়। কয়েকদিন পর মিলন সুস্থ হয়ে তাদের গোডাউনে ফিরে আসে। শ্রাবণ মেহেদি বলে ওঠে, ভাই আপনি তো ভার্সিটিতে গিয়েছিলেন, তাহলে আপনাকে জঙ্গলে কিভাবে পেলাম? তারপর মিলন সব ঘটনা খুলে বললে মিলন আরো বলে ওঠে, অনেক হয়েছে ওদের অত্যাচার। ওরা আমার কাজে বাধা দিয়েছে। ওদের জন্য আমি আমার বাবা মার খুনিকে আজকে ধরতে পারলাম না। এর শাস্তি ওদের জন্য মৃত্যুর কাল হয়ে দাঁড়াবে। তোরা কালকে ভার্সিটিতে যাবি এবং তোদেরকে আমি দেখিয়ে দেব। তাদের মধ্য থেকে এক এক করে তাদেরকে তুলে নিয়ে আসবে। তাদেরকে মৃত্যুর থেকেও খুব ভয়ঙ্কর যন্ত্রণা দেব, কারণ তাদের জন্য আমি আমার বাবা মার খুনিদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারিনি। তারপর থেকে এক এক করে তুলে নিয়ে আসে তাদের সমস্ত ছেলেপুলেগুলো। কারণ মিলন সেদিন তার বাবা মার খুনিদের ধরতে চেয়েছিল। কারণ সেদিন ভার্সিটিতে কাবুল, ইকবাল আর দুলাল চন্দ্রের দাস ভার্সিটিতে যাওয়ার কথা ছিল। এটাই কারণ ছিল ভার্সিটি থেকে এক এক করে তাদের বন্ধু বান্ধবীকে তুলে এনে হত্যা করার কারণ। মিলন আজকে ভার্সিটিতে যায়নি। পুরো ভার্সিটি থমকে আছে। সাথী বলে ওঠে, আজকে এই ছেলেটা আসেনি। তোরা জানিস না, ওই ছেলেটাকে যত সাধারণ মনে হয়, আমার মনে হয় সে ততটা সাধারণ না। ঠিক আছে, তো তুই এখন কি করতে চাচ্ছিস? আর তুই ওর পেছনে কেন পড়ে আছিস? আমার মাথা কাজ করছে না। কে আমাদের দলের সমস্ত ছেলেপেলেগুলোকে মেরে ফেলছে? কোনো রকমে ভার্সিটির সময়টা তারা সবাই মিলে পার করে। তারপর তারা আপন আপন বাড়িতে চলে যায়। এদিকে মিলনের ছেলেপুলেগুলো শামীম তামিমকে গোডাউনে তুলে নিয়ে আসে। গভীর রাতে মিলন গোডাউনের ভেতর প্রবেশ করে। শামীম তামিম মিলনকে দেখে বলে ওঠে, আরে ফকিন্নি, তুই এখানে কি করিস? আমার শহরে আমি থাকবো না তো কে থাকবে? তোরা। কে তুই? তোর পরিচয় কি? আমি কে সেটা তোদের মৃত্যুর আগে জানিয়ে দিব। তার মানে তুই আমাদের তুলে এনেছিস? এখান থেকে শুধু একবার ভার্সিটিতে পাই প্রাণে মেরে ফেলবো। সাথী একদম ঠিক বলেছিল। তুই তার মানে সেই গ্যাংস্টার যে কিনা শহরে এক এক করে খুন করছে আর আমাদের ভার্সিটি থেকে ছেলে মেয়েদেরকে উধাও করে দিচ্ছিস। একদম ঠিক ধরেছিস। এতদিন সবাইকে মারতাম আর এখন তোকে মারবো। এরপর একটা ধারালো তার বের করে তার পুরো তার দিয়ে শরীরকে পেঁচিয়ে দেয়। এরকম পেঁচিয়ে মমিমের মতো বানিয়ে ফেলে। তারপর তাদের ইলেকট্রিক্যাল শক খাওয়ার কারণে পুরো শরীর তারা পুড়ে যায়। পরের দিন সকালে আবারও ভার্সিটির মাঠে ফেলে দেয় তাদের লাশ। আজকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাংবাদিক বলে ওঠে, শহরে একই হচ্ছে, দিন দিন বাড়ছে খুন, নিখোঁজ হচ্ছে ছাত্রছাত্রী। পুলিশ, আইন বাহিনী, বিভিন্ন গোয়েন্দা বিভাগেও কোনো কিছু করতে পারছে না এই গ্যাংস্টার বা খুনি তথ্য ফাঁস করতে। শুধু বলেছে তারা তদন্ত করছে, কিন্তু কোনো কিছুই করতে পারছে না। কে আসলে খুনি ধরতে পারছে না। অন্যদিকে ভার্সিটিতে প্রবেশ করেছে আজকে মিলন। এদিকে সাথী সহ তারা সবাই ভয়ে আছে মিলনের সাথে। আজকে কেউ কোনো কথা বলে না, কেন ভার্সিটি 3 দিন তাদের বন্ধু বান্ধবীদের উপর অত্যাচার করা হচ্ছে। তাদের ভেতর ভয় ঢুকে গেছে, তাই কেউ কোনো আগের মতো ঝামেলা করে না। নতুন কেউ আসলেও র্যাগিং দেয় না। এমন সময় সাথী বলে ওঠে, তোরা যে যাই বল, আমার এই মিলন খ্যাতকে সন্দেহ হয়। ওকে সবাই মিলে আমরা ফলো করব। আচ্ছা, তোর কেন ওকে সন্দেহ হয়? কারণ ইতিকে যেদিন মারা হয়েছিল সেদিন সে ভার্সিটিতে আসেনি। আর একটা বিষয়, তার সাথে আমাদের ঝামেলা হওয়ার পর থেকে আমাদের দল থেকে আমাদের বন্ধু বান্ধবীগুলো এক এক করে মারা যাচ্ছে। তুই তো ঠিক বলেছিস, এই বিষয়টা তো আমি ভেবে দেখিনি। এই তোরা সবাই মিলে ওকে ফলো করবি। সবাই প্রস্তুতি নেয় মিলনকে ফলো করার জন্য। এদিকে ধীরে ধীরে ভার্সিটির মাঠ ফাঁকা হয়ে যায়। ভার্সিটিতে আজকে কোনো ক্লাস হবে না। সবাই প্রস্তুতি নেয় মিলনকে ফলো করার জন্য। এদিকে ধীরে ধীরে ভার্সিটির মাঠ ফাঁকা হয়ে যায়। ভার্সিটি আজকে কোনো ক্লাস হবে না। ভার্সিটি কিছুদিনের জন্য বন্ধ দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা যে যার মতো আড্ডা দিচ্ছে। ভার্সিটিটা থমকে আছে।
এমন সময় ভার্সিটির ভেতর একটা কালো গাড়ি প্রবেশ করে। মিলনের চোখ যায় সেদিকে। মিলন গাড়ির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়, কেননা গাড়ির ভেতরে আছে চন্দ্র দাস, ইসলাম, দুলাল, কাবুল। তারা গাড়ি থেকে নেমে সরাসরি চলে যায় প্রিন্সিপাল রুমের ভেতর। অন্যদিকে মিলন গুটি গুটি পায়ে রওনা দিয়েছে প্রিন্সিপাল রুমের উদ্দেশ্যে। সাথে সাথে সাথীও দেখে তাকে ফলো করে। মিলনকে সাথী মিলনের পেছন পেছন আসতে থাকে। এক পর্যায়ে মিলন প্রিন্সিপালের কেবিনের সামনে গিয়ে থেমে যায়। জানলার ফাঁক দিয়ে দেখে তারা কথা বলছে। উপস্থিত ইসলাম বলে ওঠে, এই প্রিন্সিপাল, এখান থেকে ড্রাগস স্মাগলিং করাটা সবচেয়ে সহজ। কতদূর মাল সাপ্লাই দিলি? আরে ভাই, তেমন মাল সাপ্লাই করতে পারি না, কারণ শহরে নতুন গ্যাংস্টার ঢুকেছে। হ্যাঁ, খবর পেয়েছি ইকবালকে মেরে ফেলেছে, তাই সাবধানে থাকবে। জানি না ইকবাল আবারও আমাদের সম্বন্ধে বলে দিয়েছে কিনা। এটাও আমি খবর পেয়েছি যে গ্যাংস্টার সে গ্যাংস্টার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, কিন্তু কি তার প্রতিশোধ কেউ বলতে পারে না। সবাই সাবধানে থাকবে। আর হ্যাঁ, যাই হয়ে যাক, মালগুলো দ্রুত সাপ্লাই দিতে হবে। আমরা দেশের বাইরে যাব কিছুদিনের জন্য। তোমরা এখানে থেকো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কথাটা বলে দুলাল ওয়াশরুমে চলে যায়। এদিকে তারা কথোপকথন করতে থাকে। এই সুযোগে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ে মিলন। দুলাল যখন ওয়াশরুমের ভেতর থেকে বের হতে যাবে, তখনই দুলাল মিলনকে দেখে চমকে যায় আর বলে ওঠে, কে তুই, আর এখানে কি করছিস? তোর মৃত্যু। মানেটা কি? কি বলছিস তুই? তোকে মারতে এখানে এসেছি। কথাটা শুনে সাথে সাথে দুলাল পেছন থেকে বন্দুক বের করে কপালে ধরে মিলনের। এর দিকে মিলন একটা মুচকি হাসি দেয়। চোখের পলকে গলার মাঝে টান দেওয়ার সাথে সাথে গলা কেটে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে শুরু করেছে। সাদা রঙের ফ্লোরে লুটিয়ে পড়ে দুলাল। অন্যদিকে এই দৃশ্য দেখে সাথী চমকে যায়। সাথী ভয়ে যখন পিছিয়ে যায়, তখনই তার হাত লেগে ফুলদানি পড়ে যায়। কোনো কিছু পড়ে যাওয়ায় মিলন সেদিকে তাকায়, দেখে সাথী তাকে দেখে ফেলেছে। সাথে সাথে মিলন সাথীর পিছন নিতে শুরু করে। সাথী ভয়ে সেখান থেকে তার বন্ধুদের কাছে যাওয়ার জন্য দৌড়তে থাকে। মিলন সাথীকে ধরে ফেলে। সাথে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, শুধু মুখ চেপে ধরে। ক্লাসরুমে একটা স্টোর রুমে এনে সাথীকে বেঁধে ফেলে। সাথী কথা বলতে পারে না, শুধু ছটফট করতে থাকে। পকেট থেকে মিলন ফোন বের করে শ্রাবণ আর মেহেদিকে ভার্সিটির পেছনে গেট দিয়ে আসতে বলে। কিছুক্ষণের ভেতর তারা চলে আসে। তারপর সাথীকে ভার্সিটির পেছনে গেট দিয়ে বের করে নিয়ে চলে যায়। মিলন ধীরে ধীরে ভার্সিটি থেকে বেরিয়ে চলে যায়। দুলাল এখনো আসছে না দেখে সবাই মিলে বাথরুমের কাছে যায়। সেখানে গিয়ে দেখে রক্ত। তাদের বুকের কলিজার পানি শুকিয়ে যায়। সবাই মিলে রক্ত দেখে চিৎকার করে ছাত্রছাত্রীরা সেখানে চলে আসে। মুহূর্তের মধ্যে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। দিন দুপুরে খুন হয়েছে ভার্সিটির ভেতর। সাংবাদিক, পুলিশ, র্যাব সহ বিভিন্ন অফিসার আছে। সাংবাদিক বলে ওঠে, আদৌ কি পুলিশ ধরতে পারবে মায়াবী খুনিকে, যে কিনা রাতের আধারে খুন করত আর এখন কিনা দিন দুপুরেও খুন করছে? অন্যদিকে সাথীকে নিজের বাড়িতে এনে চেয়ারের সাথে বেঁধে ফেলে। ভার্সিটি ছুটি দেওয়া হয়েছে, সবাই আতঙ্কে আছে, ভয়ে আছে। ভার্সিটি কিছুদিনের জন্য বন্ধ দেওয়া হয়। কাবুল, ইসলাম ও প্রিন্সিপাল ভয়ে আছে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে যায়। রাতে গুটি গুটি পায়ে মিলন সাথীর সামনে এসে চেয়ারের উপর পায়ের উপর পা রেখে বসে পড়ে। অন্যদিকে সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে সবাই সাথীকে খুঁজতে থাকে। সাথীর বাবা মা খুঁজতে থাকে। মিলন বলে ওঠে, কেমন আছো ভার্সিটির বিশ্ব সুন্দরী সাথী ম্যাডাম? কে তুই? তোর পরিচয় কি? আর আমাকে তোরা তুলে এনেছিস কেন? আমাকে ছেড়ে দে কুত্তা। আমি সেই যাকে তুই খুঁজছিস। তুই ঠিকই ধরেছিলিস। আমি তোর ভার্সিটির বন্ধুদের এক এক করে হত্যা করছিলাম। আমি সেই মায়াবী গ্যাংস্টার যে কিনা ভার্সিটি থেকে শুরু করে ভার্সিটির বাইরে গণহত্যা চালিয়েছে। পুরো শহর আমাকে খুঁজছে, আর তুই কিনা আমার পর্দাফাশ করবি? তোকে আমি পুলিশে দেব। তুই একটা খুনি। আমি তোকে প্রথম থেকে সন্দেহ করেছিলাম, আর আমার কথা কেউ বিশ্বাস করছিল না। তুই আমার সাথে অনেক অন্যায় করেছিস। ভার্সিটিতে অনেক অত্যাচার করেছিস। তোর জন্য আমি আমার বাবা মার খুনিদের শাস্তি দিতে পারিনি। এই জন্য তোকে চরম শাস্তি পেতে হবে। শুধুমাত্র এর জন্য তোর বন্ধুদেরকে আমি মেরেছি, কারণ তোরা যেদিন আমাকে সেই রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে জঙ্গলে ফেলে দিয়েছিলিস, সেদিন আমি ভার্সিটিতে আমার বাবা মার খুনিদের হত্যা করতে এসেছিলাম, কিন্তু তোদের জন্য পারিনি। তাই তোদেরকে এখন মরতে হবে। প্লিজ তুই আমাদেরকে ছেড়ে দে। আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না। দেখ, ওদের তিনজনকে তো আমি মেরে ফেলবো, কিন্তু তোর বন্ধুদের বাঁচাতে হলে তোকে যে কষ্ট করতে হবে, কারণ তুই ভার্সিটিতে অনেক অন্যায় করেছিস। অন্যায়ের শাস্তি তোকে পেতে হবে, আর সেটা হলো চরম শাস্তি। তোর বন্ধুদেরকে বাঁচাতে হলে তোর সব কিছু আমার কাছে বিলিয়ে দিতে হবে নিজে থেকে। আমি তোকে জোর করে রেপ করব না, বরং তুই নিজে থেকে তোর সব কিছু আমার কাছে উজাড় করে দিবি। এটা কোনোদিন করব না। আমি তোর মতো একটা খুনিকে আমি কোনোদিন আমার কাছে আসতে দিব না। তুই তো এখানে সারা জীবনের জন্য তিলে তিলে অত্যাচার সহ্য করবি। শুধু শুধু তোর বন্ধুগুলো তোর জন্য প্রাণে মরে যাবে, এটা কি তুই চাস?
প্লিজ তুমি ওদের সাথে কোনো কিছু করিও না। ওরা আমার কথায় সব কিছু করেছে। তোমার যা শাস্তি দেবার তুমি আমাকে দাও। তোর বন্ধুদেরকে বাঁচাতে চাইলে আমি যা বললাম তোকে তাই করতে হবে। সাথী আর কোনো উপায় পায় না, পুরো রুমের দরজা জানালা বন্ধ করে দেয়। তারপর মিলন সাথীর বাঁধন খুলে দেয়। তারপর সাথী নিজেই সবকিছু খুলে মিলনের কাছে নিজেকে উৎসর্গ করে দেয়। মিলন নিজের মতো করে সাথীকে ভোগ করতে থাকে, যাকে বাংলা ভাষায় বলা হয় ধর্ষণ। সাথী প্রায় কেঁদে ফেলেছে আর অত্যাচার সহ্য করতে পারছে না। মিলন সাথীর ওপর থেকে নেমে গিয়ে চলে যায়। বিছানার উপর রক্তাক্ত শরীরে পড়ে আছে সাথী। খুব কষ্ট করে বিছানা থেকে উঠে সাথী ওয়াশরুমে যায়। তারপর ফ্রেশ হয়ে আছে, সাথী হাঁটতেও পারে না, খুব কষ্ট হচ্ছে তার। এমন সময় রুমের ভেতর দুজন মেয়ে প্রবেশ করে। মেয়েরা বলে ওঠে, ভাবি এটা আপনি খেয়ে নিন, ভাইয়া বলেছে আপনাকে সম্পূর্ণ খাবারটা খেতে। আর হ্যাঁ, এখানে কিছু ঔষধ আছে, এগুলো আপনাকে খেতে বলেছে। আপনার জানোয়ার ভাইকে গিয়ে বলে দেন আমি কোনো কিছু খাবো না। ভাবি এরকম করবেন না, ভাইয়া রেগে গেলে সব কিছু ধ্বংস করে দিবে। আমাদের ভাই খুব ভালো, আপনি ভাইকে ভুল বুঝবেন না। ভাই হয়তো আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আমরা সবটাই জানি। আমাদের ভাই অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না। অমানুষকে কখনো মানুষ বলা যায় না। আপনি কি জানেন আমাদের ভাই এই শহরে 2টা বৃদ্ধাশ্রম, 2টা অনাথ আশ্রম, কয়েকটা হসপিটাল, সাথে স্কুল ফ্রিতে চালায়? আপনি হয়তো জানেন না, উনি আমেরিকায় লেখাপড়া করেছেন। ওনার বাবা একজন মন্ত্রী ছিলেন, কিন্তু ওনার বাবাকে কিছু অসাধু লোক খুন করে। খুনের প্রতিশোধ নেওয়ার জন্য উনি দেশে এসেছেন। এসব কিছু শুনে সাথী অবাক হয়ে যায়। সাথী কিছু বলতে যাবে, এমন সময় রুমের ভিতর প্রবেশ করে মিলন। মিলনকে দেখে মেয়েগুলো চলে যায়। খাবারগুলো খেয়ে নাও। সাথী মিলনকে দেখে ভয়ে কিছু বলে না, খাবারগুলো খেয়ে নেয়। তারপর মিলন সাথীকে খাটের উপর এনে ফেলে। তারপর পিঠের ওপর থেকে কাপড় সরিয়ে দিয়ে মলমটা লাগিয়ে দিয়ে সেখানে থেকে বেরিয়ে পড়ে। সাথী অবাক হয়ে যায়। তারপর চলে আসে বাড়িতে, বাড়ির পাশে গোডাউনের কাছে। গোডাউনের চেয়ারে বাঁধা রাখা আছে প্রিন্সিপাল আর দুলালকে। মিলন এসে বলে ওঠে, কোনো কথা হবে না, এখানে ওদের মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দে, পায়ের রগগুলো কেটে দেই। কোনো রকম কথা ছাড়াই তাদের হাতে ও পায়ের রগগুলো কেটে দেয়। তারপর আগুনের কয়লায় তাদের গা দুটোকে রেখে দেয়। পা দুটো পুড়ে মুহূর্তের মধ্যে ঝলসে গিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে খসতে শুরু করেছে। এরপর মিলন কয়েকটা গরম লোহার শিক এনে হাতে নিয়ে কানের এফোর ওপর ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করে দেয়। তারপর নাকের ভিতর লোহার রক ঢুকিয়ে দেয়, মুখের ভেতর দিয়ে গরম কয়লার টুকরো ঢুকিয়ে দেয়, কাপড় ঢুকিয়ে দেয়। পুরো ভেতর পুড়ে গিয়ে ঝলসে যায়। মাথায় মগজগুলো গলতে শুরু করেছে। চোখের ভেতরে অ্যাসিড ঢেলে দেয়। সাথে সাথে চোখগুলো গলে চোখ জায়গা থেকে খসে পড়ে। ব্লেড দিয়ে তার শ্বাসনালী কেটে দেয়। মুহূর্তের মধ্যেই ছটপট করতে থাকে, গলা কাটা মুরগির মতো। মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে। লাশগুলোকে ভার্সিটির মাঠে ফেলে আসে। তারপর মিলন চলে যায় সাথীর কাছে। সাথী মিলনকে দেখে বলে ওঠে, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। এখন আর বিশ্ব সুন্দরী, তোমাকে কিছুই করব না। কাল রাতে আবার তোমার কাছে মজা নিব। এখন শুধু জাস্ট জড়িয়ে ধরে ঘুমাবো। এই বলে মিলন সাথীকে কল করে খাটের ওপর নিয়ে গিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরদিন সকালে ভার্সিটিতে আবারও লাশ দেখে চমকে যায় উপস্থিত থাকা সকলে। ভার্সিটিতে বন্ধ দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী ঘোষণা করা হয় ভার্সিটি খোলা থাকবে। প্রিন্সিপালের মৃত্যু আর ইসলামের মৃত্যুর কথা শুনে কবুল আর চন্দ্রদাস গোপনে দেশ থেকে পালিয়ে যায়। সাংবাদিক খবরটা ছড়িয়ে দেয়। এইভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। মিলন প্রতিদিন সাথীকে ধর্ষণ করতো। সাথীকে পুরো পরিবার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে মিলন কাবুল ও চন্দ্রদাসকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। তাই বাইরের দেশে খোঁজ খবর নিচ্ছে। দেখতে দেখতে 1 মাস 10 দিন কেটে যায়। মিলন রুমের ভেতর কাজ করছে। এমন সময় সাথী মাথা ঘুরে পড়ে যায়। এটা দেখে মিলন সাথীকে দ্রুত বিছানায় উঠে ডক্টরকে ফোন দেয়। ডক্টর এসে চেক আপ করে বলে ওঠে, সবাইকে মিষ্টি খান মিস্টার মিলন, আপনি তো বাবা হতে চলেছেন। এটা কি বলছে ডাক্তার? সত্যি আমি বাবা হতে চলেছি? মিলন, আপনি বাবা হতে চলেছেন। আপনার ওয়াইফ প্রেগনেন্ট। এখন থেকে ওনার খুব যত্ন নিতে হবে আপনাকে। তারপর ডক্টর সেখান থেকে চলে যায়। সাথীর জ্ঞান ফিরে। সাথী সবটাই শুনেছে। সাথী বলে ওঠে, আমি তো এখন ধর্ষিতা হয়ে গেছি, পতিতা হয়ে গেছি। একটা পাপের ফসল আমার পেটে। আমি মরে যাব, আত্মহত্যা করব। এটা শুনে মিলন রেগে মেগে সাথীকে একটা থাপ্পড় দেয়, বলে ওঠে, তুমি ধর্ষিতা হতে যাবে কেন? আর তুমি নিজেকে পতিতা বলছো কেন? আপনার মতো জানোয়ার যেখানে রাতের আধারে প্রতিদিন এসে আমার কাছে শরীরের চাহিদা পূরণ করে, সেই মেয়েকে ধর্ষিতা বলবো না তো কি বলবো? স্বামী স্ত্রীর কাছে যেতে পারে, ওটাকে ধর্ষণ বলে না। স্ত্রী মানে কার স্ত্রী? কি সব বলছেন? আপনি পাগল হয়ে গেছেন। আমি পাগল নই, পাগল তুমি। তুমি ভাবলে কি করে তোমাকে বিয়ে না করেই তোমার সাথে শারীরিক সম্পর্ক করব? তুমি এই মিলন চৌধুরীকে চেনো না। সবাই জানে তুমি এই মিলন চৌধুরীর একমাত্র স্ত্রী, কিন্তু তুমি জানো তুমি এখানে আমার কাছে কৃতদাস বন্দী। মানে
আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। আর আমি আপনাকে কখন বিয়ে করলাম? তোমার নিশ্চয়ই মনে আছে তোমাকে আমার বিছানায় নেওয়ার আগে তুমি একটা কাগজের সই করেছিলে। হ্যাঁ, সই করেছিলাম তো। কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী। তোমাকে বিয়ে করার পর আমি তোমার শরীরে হাত দিয়েছি। হ্যাঁ, মিলন ঠিকই বলেছে। আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সাথীর কাছ থেকে সবকিছু গোপন করে মিলন যে কাগজে সই করেছিল, বিয়ে করেছিল সাথীকে, তারপর তার শরীরে হাত দিয়েছিল। মিলন বলে ওঠে, তুমি আমাকে খুব খারাপ মনে করো তাই না? চলো তোমাকে আমি দেখাচ্ছি আমি খারাপ না ভালো, তুমি নিজেই বুঝে যাবে। তারপর সাথীকে রুমের বাইরে বের করে। আজকে 1 মাস 10 দিন পর রুমের ভেতর থেকে বের হলো সাথী। যেন নতুনভাবে এই পৃথিবীতে জন্ম নিল, নতুন করে সূর্যের আলো দেখছে। সাথী খুব খুশি নতুন করে সূর্যের আলো দেখে। আপনাদের কাছে অনুরোধ, যারা বন্ধি পশু পাখি পুষে থাকেন প্লিজ তারা ছেড়ে দেবেন। আপনি যেমন স্বাধীন থাকতে চান তেমন তারাও স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের এরকম কোনো পশু পাখি থাকলে তাদেরকে ছেড়ে দিবেন। পরপর 3-4টা গাড়ি চলে আসে একটা বৃদ্ধ আশ্রমের সামনে। তারপর মিলন বলে ওঠে, এটা আমার বৃদ্ধাশ্রম। এখানে হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা আছে। পাশে একটা অনাথ আশ্রম, এখানে হাজার হাজার ছেলে মেয়ে ফ্রিতে লেখাপড়া করছে। তার অপর পাশে একটা হসপিটাল আছে। এই সব কিছু আমার করা। আমার বাবার শহরের একজন মন্ত্রী ছিল, তাকে কিছু মানুষ হত্যা করে। প্রতিশোধ নেওয়ার জন্য আমি ভার্সিটিতে আসি। প্রথম দেখায় ভার্সিটিতে তোমাকে আমার ভালো লেগে যায়, কিন্তু তুমি খুব অহংকারী ছিলে, সবাইকে অপমান করতে, অত্যাচার করতে। তোমার জন্য সেদিন বাবা মার খুনিদের শাস্তি দিতে পারি, তাই রেগে মেগে তোমার কিছু বন্ধু এবং তোমাকে আমার কাছে বন্দি করে রাখি। কিন্তু সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি কোনো খারাপ কাজ করি না। আমি গ্যাংস্টার হয়েছি শুধুমাত্র অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখন যদি তুমি চাও আমাকে ছেড়ে চলে যেতে পারো। আর হ্যাঁ, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওটা আমাদের অবৈধ নয়, বৈধ সন্তান। সবকিছু শুনে সাথী অবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না যে এতদিন মিলনকে ফুল পোষাচ্ছিল। মিলন যে সত্যি একটা ভালো মানুষ সাথী এখন বুঝে গেছে। সাথী লজ্জায় পড়ে যায়। সাথী কান্না করতে থাকে। মিলন অন্যদিকে ঘুরে সাথীকে মিলনের পা জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ মিলন, তুমি আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়েছে। আমি অনেক অহংকার করেছিলাম। তুমি আমার সব অহংকার ভেঙে দিয়ে আমার চোখ খুলে দিয়েছো। সত্যি তোমার মতো মানুষ হয় না। তুমি সবার জন্য ভাবো। আর আমি কিনা তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অপমান করেছি, অত্যাচার করেছি। আর হ্যাঁ, তুমি যখন বলছো তুমি আমাকে বিয়ে করেছো আর তুমি আমাকে ভালোবাসো, আমিও আজ থেকে তোমাকে ভালোবাসবো। তোমার সাথে নতুন করে বাঁচার জন্য তোমার হাত ধরে একসাথে থাকবো। আর যেই হোক, যে মানুষটা সবার কথা ভাবে সেই মানুষটা কখনো খারাপ হতে পারে না। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আর তোমার সন্তানের একজন আদর্শ মা হয়ে দেখাবো। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ এইভাবেই কেটে যায়। এখন সময় মিলনের ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতে উপস্থিত থেকে শ্রাবণ বলে ওঠে, ভাই, বেটা দুজনকে খুঁজে পেয়েছি। আমরা হেলিকপ্টার করে রওনা দিয়েছি। তাদের দুজনকে বেঁধে রেখেছি, আর আমাদের সাথেই আছে তারা। ওরা এতদিন লন্ডনে লুকিয়েছিল। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব হয় এখানে নিয়ে আয়। তারপর মিলন ফোন কেটে দেয়। সাথীকে পুরো বৃদ্ধাশ্রম এতিমখানা ঘুরিয়ে দেখার পর সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। মিলন বলে ওঠে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ভালোবাসার সত্ত্বেও তোমাকে সবকিছু বোঝানোর জন্য তোমার সাথে আমি অনেক অত্যাচার করেছি। তোমাকে শারীরিক নির্যাতন করেছি প্রতি রাতে। তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা তো আমার চাওয়ার কথা। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আর হ্যাঁ, তুমি তো বলেছো তুমি আমাকে বিয়ে করেছো, তাই স্বামী স্ত্রীর কাছে তার চাহিদা পূরণ করতে পারে। এগুলোকে আমি ভালোবাসা হিসেবেই গ্রহণ করে নিয়েছি। তারপর তারা দুজন খুশি মনে পুরো শহর ঘুরতে থাকে। এর মধ্যে মিলন সাথীকে নিয়ে তার বাবা মার কাছে যায়। তারপর এক এক করে তাদের বিয়ের ঘটনা সম্পূর্ণ খুলে বলে, কিন্তু মিলনের পরিচয়টা বলে না। মিলন সাথীকে তার বাবার কাছে থাকতে বলে, সাথী মিলনের সাথে যাবে বলে। তারপর তারা নিজেদের বাড়িতে চলে যায়। এদিকে চন্দ্র দাস এবং কাবুলকে নিয়ে এসেছে শ্রাবণ আর মেহেদি। তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে গোডাউনে। বাড়িতে এসে সাথীকে বাড়িতে রেখে গোডাউনে চলে যায় মিলন। মিলন গোডাউনে গিয়ে চেয়ারের উপর বসে পড়ে আর বলে ওঠে, কি রে কুত্তার বাচ্চাগুলো, তোরা ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবি? কে তুই? তোর পরিচয় কি? আর তুই আমাদের কেন এখানে তুলে এনেছিস? তোদেরকে খুন করব বলে এখানে তুলে এনেছি। তোরা ভাবলি কি করে আমার বাবা মাকে খুন করে পালিয়ে যাবি? তোর বাবা মাকে খুন করেছি মানে? তুই কি বলছিস? কে তুই? তোর পরিচয় দে। মাফিয়া ডন, তুই মন্ত্রীকে খুন করেছিলিস না? মন্ত্রী আমার বাবার মৃত্যুর জন্য তৈরি হ।
কথাটা বলে মিলন কাবুল চন্দ্র দাসের শরীরে গরম লোহা রড ঢুকিয়ে এক এক করে ঢুকাতে থাকে, পাগলের মতো চিৎকার করতে থাকে। তারপর ড্রিল মেশিন দিয়ে তাদের শরীরটাকে কয়েক জায়গায় ক্ষত সৃষ্টি করে দেয়। তারপর সেখানে বিভিন্ন মরিচের গুঁড়া, রাসায়নিক পদার্থ এবং কিছু বিষ ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে শরীরটা নীল হয়ে যায়। তারা শুধু অজর ধারায় চোখের পানি ফেলছে। এরপর একটা গ্যাসের পাইপ এনে তাদের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। গ্যাস দিয়ে তাদের পেটটাকে ফুলিয়ে বেলুন বানিয়ে দেয়। এরপর মিলন বলে ওঠে, কুত্তার বাচ্চাগুলোকে হেলিকপ্টারের উপর থেকে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিবি। মিলনের কথা মতো তাদেরকে নিয়ে যায়। তাদের হেলিকপ্টারের নিচ থেকে ফেলে দিয়ে শরীরে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই বোম ব্লাস্টের মতো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাদের শরীরগুলো। সাংবাদিকগুলো একের পর এক খবর প্রচার করছে। পুরো শহরটা থমকে আছে। এইভাবে কেটে যায় 2 দিন। এই 2 দিনে মিলন সাথী দুজনকে আঁকলে নিয়েছে। শহরটা আগে থেকে এখন অনেকটাই স্বাভাবিক। মিলন ভার্সিটিতে যায়। তারপর বেশ কয়েকটা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করছে। সাথী বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। তারপর বের হয় মিলন। সবাই সাথী আর মিলনকে দেখে চমকে যায়। তারপর সাথী মিলনকে নিয়ে তাদের বান্ধবীর কাছে যায়, সবটা খুলে বলে। সব ঘটনা শুনে তারা সবাই মিলনের কাছে মাপ চায়। মিলন যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এবং মন্ত্রীর ছেলে এটা সবাই জেনে গেছে, কিন্তু মিলন যে একটা ছদ্মবেশী রূপ আছে সেটা কেউ জানে না। তারপর মিলন সাথীকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। তারপর সাথীর বাবা মার সাথে সেখানে 3 দিন তারা থাকে। তারপর নিজেদের বাড়িতে চলে আসে। ভার্সিটিতে যায়, অফিস যায়। এইভাবেই ভালোবাসার মধ্যে দিয়ে দেখতে যায় 10টা মাস। এই 10 মাসে মিলন অনেক জায়গায় গেছে। সাথী মিলনকে খুব ভালোবাসে। সবাই হসপিটালের বাইরে অপেক্ষা করছে, কারণ আজকে সাথীর পেইন উঠেছে। সবাই দোয়া করছে। ভেতর থেকে একজন ডক্টর এসে বলে ওঠে, মিস্টার মিলন, খুশির খবর আছে, আপনি বাবা হয়েছেন, আপনার ছেলে সন্তান হয়েছে, আপনি চাইলেই দেখা করতে পারেন। তারপর মিলন সাথীর সঙ্গে দেখা করে। তারপর নিজেদের সন্তানকে কোলে নিয়ে ঘুরতে থাকে। সবাই খুব খুশি। তারপর তারা বাড়িতে চলে যায়। নিজের সন্তান এবং সাথীকে নিয়ে মিলন খুব সুখে সংসার করতে থাকে। সাথী বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এবং হসপিটালগুলো মিলন পরিচালনা করতে থাকে। সাথী আর মিলন ভালোবাসার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে থাকে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। বিছানার উপর শুয়ে আছে মিলন। এমন সময় সাথী বলে ওঠে, শোনো না, আমার একটা জিনিস লাগবে, দিতে পারবে? হ্যাঁ, কি জিনিস বলো? আমার যা কিছু সব কিছুই তো তোমার। না মানে আমার আরেকটা মেয়ে বেবি লাগবে, ঠিক তোমার মতো। কিন্তু তার জন্য তো আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। তাহলে আমি কি তোমাকে পরিশ্রম করতে মানা করেছি? তাই নাকি? তাহলে আলীর জন্য নতুন একটা বোন নিয়ে আসার জন্য পরিশ্রম করা শুরু করে দেই। আমি কি তোমাকে মানা করেছি আলীর বাবা? কি আর করব, আলীর মায়ের জন্য কষ্ট তো করতেই হবে। তাহলে শুরু করে দেই। কথাটা বলে সাথীকে নিয়ে ভালোবাসার সাগরে যেতে থাকে গভীর তলে। ধীরে ধীরে দুজন দুজনকে আগলে নিতে থাকে ভালোবাসার এক চাদরে। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। গল্পটা এখানেই শেষ করে দিলাম। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ তোমাদের জন্য একটা সাবস্ক্রাইব আসে। যত বেশি শেয়ার করবে তার ভাগ্যে ততটাই ঘুরবে। ধন্যবাদ।